কি দেখছো নীলু? নীলাঞ্জনা কিছু না বলে মাহিরের বুকে মাথা রাখে। কিছু না, ঘুমিয়ে গেছে ওরা। আরহাম ভাইয়ের কথা ভাবছো? মাহির বুঝতে পারে তার বুকের পাশটা ভিজে গেছে নীলাঞ্জনা চোখের পানিতে। আপনি অনেক ভালো আরমানের বাবা। আপনি আমাদের ছেড়ে কখনো যাবেন না, দয়া করে। একবার সহ্য করেছি, আর পারবো না। সাল 1990। আজ শেখ মোর্শেদ হোসেনের বড় মেয়ে আফসানা শেখের বিয়ে। আফসানার বর হৃদয় চৌধুরী, জামিল চৌধুরীর একমাত্র ছেলে। তার 2 বোন বিবাহিত। হৃদয় বাবার বাজারে কাপড়ের ব্যবসা আছে, তাই দেখাশোনা করে। সেখানে আফসানা কিছুদিন আগে ছোট ভাইকে নিয়ে কাপড় কিনতে গেলে দেখা হয় হৃদয়ের সাথে। শ্যামলা বর্ণের 17 বছর বয়সী আফসানাকে দেখে পছন্দ হয়ে যায় হৃদয়ের। পছন্দ হওয়ারই কথা। আফসানা শ্যামলা বর্ণের হলেও মায়াবী গোলগাল চেহারা, হাঁটু অবধি লম্বা চুল। এরপর থেকে আস্তে আস্তে আফসানার প্রেমে পড়ে যায় হৃদয়। বাবা মাকে আফসানার কথা বললে তারা নারাজ, কারণ হৃদয় অনেকটা ফর্সা, চেহারার গঠনও মাশাআল্লাহ। চেয়ারম্যানের মেয়ে রূপা পছন্দ করে তাকে। তার বাবা মা চান রূপার সঙ্গে তার বিয়ে দিতে। রূপা দেখতে সুন্দর, বড়লোকের মেয়ে, তারা কিছুতেই হাতছাড়া করবেন না। কিন্তু হৃদয় তার কথায় অনড়, সে আফসানা ছাড়া কাউকেই বিয়ে করবে না। অনেকভাবে বলার পর ছেলের কথায় রাজি হন তারা। তারপর ঘটক দিয়ে বিয়ের প্রস্তাব পাঠান তারা। কিন্তু মোর্শেদ হোসেন মেয়ের সঙ্গে হৃদয়ের বিয়ে দিতে চান না, কারণ তিনি জানেন চৌধুরী পরিবারের সবাই কতটা লোভী। তিনি প্রস্তাব নাকচ করেন, কিন্তু হৃদয় এতে বাদ সাধে। সে মোর্শেদ মিয়ার বাড়ি এসে আত্মহত্যার হুমকি দেয়। এতে মোর্শেদ ভয় পেয়ে যান, তাই আর কিছু না ভেবে রাজি হয়ে যান বিয়েতে। কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে আফসানা আর হৃদয়ের বিয়ে। বিদায়ের সময় আফসানা অনেক কান্না করে। পুকুর ঘাটে পানিতে পা ভিজিয়ে বসে আছে 15 বছরের কিশোরী নীলাঞ্জনা। মন তার বিষণ্ণ। 1 সপ্তাহ আগে বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় সে একাকিত্ব অনুভব করছে। যদিও তার আরও 2 ছোট ছোট ভাই বোন আছে, তবুও তার বড় বোন তার মায়ের মতোই তাকে ভালোবাসত। বড় বোন হওয়ায় অনেক যত্ন করত তাদের। মোর্শেদ হোসেনের 2 ছেলে 3 মেয়ে, স্ত্রী রেনু। মোর্শেদ হোসেন একজন সেনাবাহিনী সৈনিক ছিলেন। 15 বছর আগে তিনি রিটায়ার্ড হন। এরপর থেকে তিনি গ্রামে একটা মুদির দোকান দেন। 2 ছেলের মাঝে বড় ছেলে শেখ রফিক বিদেশে থাকে। চাকরি শেষে নিজের কিছু টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছিলেন ছেলেকে, কিন্তু সেখানে গিয়ে বড় ছেলে মা বাবা আর ভাই বোনের কোনো খোঁজ নেননি। নিজে আরাম-আয়েশে জীবনযাপন করছেন, ভুলে গেছেন বাবা মাকে। 2-1টা চিঠি পাঠালে একটার উত্তর দেন তো আরেকটার দেন না। এতে অবশ্য মোর্শেদ হোসেন কিছু বলেন না। সে যদি বাবা মাকে ছাড়া খুশি থাকতে পারে তাহলে থাকুক। এরপর বড় মেয়ে আফসানা, মেজ মেয়ে নীলাঞ্জনা। নীলাঞ্জনা এবার ক্লাস 9-এ পড়ে। নীলাঞ্জনার পর রোকাইয়া। সে পড়ালেখার ধারের কাছেও নেই। পড়ার কথা শুনলেই সে লাফ দিয়ে ওঠে। এরপর তাদের 8 বছরের ভাই রাফসান শেখ, তাদের সবার আদরের ছোট ভাই। হঠাৎ রাফসান এসে ডাক দিল নীলাঞ্জনাকে। রাফসানের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো নীলাঞ্জনা। বুবু, আব্বা ডাকছে তোমায়। আব্বা না বাজারে গেলেন? এত তাড়াতাড়ি চলে এলেন যে? আব্বার শরীর ঠিক আছে? বলে তাড়াতাড়ি ছুটল বাড়ির দিকে। আসসালামু আলাইকুম আব্বা, ভেতরে আসবো? মোর্শেদ হোসেন তাকালেন তার মেজ মেয়ের দিকে। মেয়েটাকে তিনি বড্ড বেশি ভালোবাসেন। মেয়েটার চেহারা একদম তার মায়ের মতো। শরীরের রং ধবধবে ফর্সা, চুল কোমর ছাড়িয়ে গেছে। বড় মেয়েকে বিয়ে তো দিলেন, কিন্তু এই মেয়েকে তিনি নিজের কাজ ছাড়া করবেন কিভাবে? ভাবলেই দম বন্ধ হয়ে আসে তার। মেয়ের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলেন। আব্বা, আপনি ঠিক আছেন? কখন থেকে ডাকছি, কি ভাবছেন এত? আপনার শরীর ঠিক আছে? আরে আম্মা জান, এত অস্থির হবেন না, আব্বা ঠিক আছে, এসো বসো আব্বার পাশে। বলে মাথায় হাত বুলিয়ে দিলেন। নীলাঞ্জনা মুচকি হাসি দিয়ে বাবার পাশে বসল। আম্মা জান, তোমার পড়ালেখার কি অবস্থা? আগামী বছর তো মেট্রিক পরীক্ষা দিবে। জি আলহামদুলিল্লাহ আব্বা, ভালো। মোর্শেদ হোসেন খুশি হলেন মেয়ের জবাবে। তার এই মেয়েটা বাকি ছেলে মেয়েদের থেকে পড়াশোনায় অনেক ভালো। আচার আচরণও বাকিদের থেকে আলাদা। খুবই শান্ত স্বভাবের মেয়ে। আম্মা, আপনার আমাদের গ্রামের স্কুলের মাস্টার জামিল স্যারের কথা মনে আছে? জি আব্বা, মনে আছে। উনি আমার কাছে একটা প্রস্তাব রেখেছেন। ওনাদের স্কুল শিক্ষকদের সংকট পড়ছে, তাই উনি বলছেন যে তুমি যদি গিয়ে একটু বাচ্চাদের দেখিয়ে দিয়ে আসো। কিন্তু আব্বা, আমি তো কয়েকটা প্রাইভেট পড়াই, আমার তো সময় হবে না। আর প্রাইভেট পড়ানো আমি ছাড়তে পারবো না। এখান থেকে যা টাকা পাই তা সংসারে দেই আব্বা।
আপনার একার পক্ষে সংসার সামলানোটা কষ্ট হয় আব্বা। জানি আম্মা, জানি এই বিষয়ে স্যারের সঙ্গে কথা হয়েছে আমার। উনি বলছেন তোমাকে খুশি করে কিছু দিবেন, হয়তো কম হবে কিন্তু দিবেন। দেখো মা, স্যার এত করে অনুরোধ করলেন যে আমি না করতে পারিনি। এরপরেও আমি তোমায় জোর করব না। তুমি যদি ভালো মনে করো যাবে, না হলে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে আব্বা, আমি আপনাকে ভেবে জানাবো। ঠিক আছে আম্মা। আর শোনো, আজ বিকেলে তোমার বোনের শ্বশুরবাড়ি যাবো, তৈরি থেকো। এই কথা শুনে খুশি হয়ে গেল নীলাঞ্জনা। ঠিক আছে আব্বা, আসি তাহলে। সাল 1991। নীলাঞ্জনার বোনের মেয়ে হয়েছে। তাকে দেখতে নীলাঞ্জনারা বোনের বাড়ি গেছেন। বুবু, পুচকুটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো, মাশাআল্লাহ। কার মতো দেখতে হয়েছে রে? চেহারাটা একদম তোমার মতো হয়েছে। আর গায়ের রংটা আমার ভাইয়ের মতো। বলে উঠল হৃদয়ের বড় বোন। রোকাইয়া এই কথা শুনে মুখ বাঁকালো। কেন? আপনার ভাইয়ের শরীর কি সোনা মাখানো? এত ঘটা করে বলার কি আছে? এই মেয়ে, কি বলছো তুমি? তোমার বোনের শরীরের রং দেখেছো? কোন দেখতে যায় আমার ভাইয়ের সাথে? তাও আবার এত চ্যাটাং চ্যাটাং কথা। তোমার নিজের শরীরের রংটাও তো চাপা। বলে একটা তাচ্ছিল্যের হাসি হাসল। তা কে বলেছিল আপনার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে দিতে? আমার বোনের তো আপনার ভাইয়ের সঙ্গে বিয়ে না হলে পানিতে ভেসে যাচ্ছিল না। আপনার ভাই তো মরে যাচ্ছিল। আপনার ভাইয়ের জীবন বাঁচাতেই আমার আব্বা বিয়েটা দিল। কি বলুন তো? আমরা আবার অনেক মানব দরদি, আপনাদের মতো লোভী না। আহ রুকাইয়া, কি হচ্ছেটা কি? চুপ কর এবার। বোঝাও, তোমার বোনকে বোঝাও। এত চ্যাটাং চ্যাটাং করলে স্বামীর সংসারে ঠাঁই হবে না। না হইলে নাই, আপনাকে এত রাখতে হবে না। নিজে চরকায় তেল দিন, যত সব। রোকাইয়ার সঙ্গে না পেরে চলে গেলেন হৃদয়ের বোন। এ নিয়ে আর কথা হলো না। সবাই বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বিকেলে নীলাঞ্জনারা ফিরে গেলেন। যাওয়ার সময় বোনকে সাথে করে নিয়ে গেলেন। পরের দিন নীলাঞ্জনা স্কুলে গেল। সেদিন বাবার কথায় স্কুলে পড়ানোটা শুরু করেছে সে। ভালোই চলে যাচ্ছে সব। আর 1 মাস পরেই তার ম্যাট্রিক পরীক্ষা। তাই আজ স্কুল থেকে ছুটি নিতে যাচ্ছে। পরীক্ষা শেষ হলে আবার পড়াবে। ভালো খারাপে আরও 1.5 বছর কেটে গেছে। সেবার নীলাঞ্জনা পরীক্ষায় ভালো রেজাল্ট করে। তখন সে তাদের গ্রামের একটা কলেজে পড়ছে। আর 4 মাস পরেই ইন্টার পরীক্ষা। সাল 1993। আম্মু, ভেতর আসবো? হ্যাঁ, এসো। ডেকেছিলেন আমায়? হ্যাঁ, শুনলাম রাহুল নাকি অসুস্থ। আমি তো আর যেতে পারবো না। তুমি না হয় গিয়ে দেখা করে আসো, সময় হবে তোমার। মেয়েটা আমার কি করছে কে জানে। জি আম্মু, পরশু না হয়ে যাব। আপনার শরীর কেমন? আগের থেকে একটু ভালো লাগছে? আলহামদুলিল্লাহ ভালো বাবা। খেয়েছো তুমি? আমার শরীরটা খারাপ হওয়ায় তোমার দিকে খেয়াল রাখতে পারছি না। এতদিন পর এলে, তাও মা অসুস্থ। আমার মেয়ের জামাই অসুস্থ, দেখতে যেতে পারছি না। আম্মু, মন খারাপ করবেন না। আপনার সুস্থ হলে নিয়ে যাব না আমি। এখন একটু বিশ্রাম নিন। এত টেনশন করবেন না। আসছি আমি। এতক্ষণ যে কথা বলল সে আরহাম মির্জা। আকিব মির্জা আর রত্না মির্জার মেজ ছেলে। আকিব মির্জার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আকাশ মির্জা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার স্ত্রী দিশা। 4 বছরের একটা ছেলে আর 2 বছরের একটা মেয়ে আছে। মেজ ছেলে আরহাম মির্জা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। চাকরি সূত্রে সে অন্য শহরে থাকে। ছোট মেয়ে রুমি বিয়ে হয়েছে 7 বছর। রুমির স্বামী অসুস্থ, তাই ছেলেকে দেখে আসতে বলেন রত্না। আম্মা জান, শনিবার তো তোমার রেজাল্ট দিবে, তাই না? জি আব্বা, আমার অনেক চিন্তা হচ্ছে। চিন্তা করবে না মা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ। স্কুলের বাচ্চাদের কেমন পড়াচ্ছ? অনেকদিন তো হলো, ভালো লাগছে আম্মা। জি আব্বা, ভালো। ঠিক আছে, এখন কি স্কুলে যাচ্ছ? জি আব্বা, যাই, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আব্বা। বাবাকে বিদায় দিয়ে নীলাঞ্জনা স্কুলে গেল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, কেমন আছো তোমরা? ভালো আছি ম্যাডাম। আসতে পারি ম্যাডাম? দরজার বাইরে থাকায় নীলাঞ্জনা। 6 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়ানো একজন 32 কি 33 বছরের লম্বা চওড়া সুদর্শন পুরুষ। হ্যাঁ এসো। রওনাফ, এত দেরি করলে যে? আসসালামু আলাইকুম। আমি আরহাম মির্জা।
রনফের মামা। রনফের আব্বু অসুস্থ, তাই আমি নিয়ে এসছি। আর স্কুল চেনতে একটু সমস্যা হয়েছে, তাই লেট হলো। ওয়ালাইকুম আসসালাম। জি, সমস্যা নেই, ভেতরে এসো রৌনফ। রওনফকে ক্লাসে দিয়ে বাইরে দাঁড়ায় আরহাম। রওনফ ক্লাসে ঢুকলে রোল ডেকে ক্লাস করানো শুরু করে নীলাঞ্জনা। অথচ সে জানতে পারল না কেউ একজন তাকে মুগ্ধ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে। বিছানায় হেলান দিয়ে বসে আছে আরহাম। তার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে এক শুভ্র পরী, যাকে আজকে সে দেখেছিল। কি সুন্দর ঠোঁট নাড়িয়ে পড়াচ্ছিল বাচ্চাদের। সাদা রঙের সালোয়ার কামিজ, মাথায় গোলাপি রঙের ওড়না, ওড়নার ফাঁক দিয়ে কোমর পর্যন্ত বেনি করা চুলটা দোল খাচ্ছিল। সে তো শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। এসব ভাবতে ভাবতে আনমনে সে বলে উঠল, কি তুমি মেয়ে? কি তোমার পরিচয়? এত বছরের কোনো মেয়ে তো এই হৃদয়ে জায়গা করতে পারেনি। আমি কি 32 বছর বয়সে এসে প্রেমে পড়লাম? বলে নিজে নিজেই হেসে উঠল। না, এইভাবে থাকা যাচ্ছে না। একবার যখন এই মনে জায়গা করে নিয়েছ, এত সহজে তোমার যেতে দিচ্ছি না আমি। তোমাকে মনের ঘরেই থাকতে হবে পড়ি। যাই, তোমাকে মনের ঘরে রাখার ব্যবস্থা করে আসে। বলেই ঘর থেকে বেরিয়ে পড়ল আরহাম। মসজিদে আজানের ধ্বনিতে ঘুম ভাঙে নীলাঞ্জনার। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে কলে পাড়ে গিয়ে মুখ ধুয়ে উজু করে এসে নামাজ পড়ে নেয়। এরপর কিছু সময় কুরআন তেলাওয়াত করে। ঘর থেকে বের হয়ে রুকাইয়ার রুমে যায়। গিয়ে দেখে মেয়েটা এখনো ঘুমে। ডাক দেয় নীলাঞ্জনা। এই রুকাইয়া উঠ, নামাজ পড়বি না? আব্বা নামাজ থেকে এসে যদি দেখে তুই নামাজ পড়িসনি, তাহলে কিন্তু বকা দিবে। এই রুকাইয়া, কি হলো শুনতে পাচ্ছিস? ওঠ বুনু। আহ বুবু, উঠছি তো। খানের কাছে এভাবে ভ্যা ভ্যা করো না তো, ভালো লাগে না। এসব কি? হ্যাঁ, ভালো লাগে না মানে কি? তোর কি করতে ভালো লাগে বলবি আমায়? তোর তো পড়াশোনা করতেও অনীহা। কোন কাজটা তোর ভালো লাগে? বিয়ে করতে। আমার বিয়ে করতে ভালো লাগবে বুবু। ঘুম থেকে লাফ দিয়ে উঠে খুশি খুশি মনে বলে রুকাইয়া। কি? চিৎকার করে উঠল নীলাঞ্জনা। নীলাঞ্জনা চিৎকারে হুঁশ ফিরল রুকাইয়ার। এই রে, আবেগে কি বলে ফেললাম। এখন যদি বুবু কিছু বলে, হায় আল্লাহ, আবার কানে যদি যাই আমি শেষ। তোর বিয়ে করতে ভালো লাগবে? এই তোর বয়স কত? হ্যাঁ, এই বয়সে এইসব? দাঁড়া, আব্বা আসুক আজ, বলছি আমি আব্বাকে তোর বিয়ের ব্যবস্থা করতে। আই, না না বুবু, দয়া করো, আর বলবো না। আমি এক্ষুনি গিয়ে নামাজ পড়ছি। এটা তো মজা করলাম তোমার সাথে। এই বলে কলে পারে দৌড়ে যায় রুকাইয়া। আর ওর যাওয়ার দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে নীলাঞ্জনা। ফাগলি বোন আমার। যাই, আব্বার জন্য চা বসাই গিয়ে। বলে রান্নাঘরের দিকে পা বাড়ায় নীলাঞ্জনা। কি করছো আম্মা? কে নীলা? নাস্তা বানাচ্ছি মা। নামাজ পড়েছো? জি, পড়েছি। দিন, আমি সাহায্য করছি। না থাক, লাগবে না। রুকাইয়া নামাজ পড়ছে। জি আম্মা, পড়ছে। মায়ের সঙ্গে কথা বলতে বলতে চুলায় চা বসায়। আম্মা জান উঠছেন? বাবার ডাকে রান্নাঘর থেকে বাইরে যায়। আব্বা এসে পড়েছেন? জি আম্মা জান, নামাজ পড়েছ? রুকাইয়া কোথায় নামাজ পড়েছে? জি আব্বা। রাফসান কই? এই তো আমি বুবু। সকালে নাস্তা করে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নীলাঞ্জনা। আজ তার ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবে। ভয়ে হাত পা কাঁপছে নীলাঞ্জনার। কলেজের সামনে আসতেই পেছন থেকে কেউ তার নাম ধরে ডেকে উঠল। পেছনে তাকালো নীলাঞ্জনা। কেউ তাকে ঝাপটে এসে জড়িয়ে ধরল। প্রথমে ভয় পেলেও পরক্ষণে নিজেও মুচকি হেসে জড়িয়ে ধরল। কেমন আছিস নীলা? কতদিন পর দেখা হলো। বাহ, তুই তো দিন দিন আরো বেশি সুন্দরী হচ্ছিস। থাক, কি যে বলিস না, আমার থেকে তো তুই বেশি সুন্দরী আয়রা। বলেই আয়রার কপালে পড়ে থাকা চুলগুলো কানের মাঝে গুজে দিল। আয়রা আর নীলাঞ্জনার স্কুল জীবন থেকে বন্ধুত্ব। একজন আরেকজনের জান। বড়লোকের মেয়ে আয়রা। আয়রার বাবা একজন সফল ব্যবসায়ী, আর তার ভাইও বাবার সাথে ব্যবসা করে। কিন্তু আয়রার মাঝে এ নিয়ে বিন্দু পরিমাণ অহংকার নেই। সে নীলাঞ্জনাকে নিজের বোনের মতো ভালোবাসে। হয়েছে, বুঝেছি। আজ তো রেজাল্ট দিবে, চল দেখে আসি কি করলাম দুজনে। তোরটা অবশ্য জানাই আছে, গতবারের মতো এবারও ভালো করবি তুই ইনশাল্লাহ। আমি কি করব আল্লাহ ভালো জানেন। বাবা বলেছে
এবারের রেজাল্ট যদি আগের বারের মতো খারাপ হয় তাহলে বিয়ে দিয়ে দিবে। আমি অবশ্য দ্বিমত করিনি, এসব পড়ালেখা আমার দ্বারা হবে না, এর থেকে বিয়ে করা ভালো। আয়রার কথা শুনে খিলখিল করে হেসে ওঠে নীলাঞ্জনা। এভাবে কথা বলতে বলতে নোটিশ বোর্ডের সামনে গিয়ে দাঁড়ায় দুজন। অনেক ভিড় সামনে, সবাইকে ঠেলে ভিতরে ঢুকে রেজাল্ট দেখে আয়রা। নীলাঞ্জনা ভয়ে ভেতরে ঢুকেনি। কি করবে রেজাল্ট ভাবতে ভাবতে নখ ঘুরতে থাকে সে। কিছুক্ষণ পর তার সামনে এসে দাঁড়ায় আয়রা। গম্ভীরভাবে মুখ করে দাঁড়িয়ে আছে আয়রা। আয়রার এভাবে মুখ কালো করে দাঁড়িয়ে থাকা দেখে ভয় পেয়ে যায় নীলাঞ্জনা। অজান্তে তার চোখটা ছলছল করে ওঠে। তাহলে কি সে ভালো রেজাল্ট করেনি? বাবার বুকে মাথা গুজে বসে আছে নীলাঞ্জনা। পাশে তার মা বসে আছে। নীলাঞ্জনা বসে বসে কিছুক্ষণ আগের ঘটনা ভাবছে। আয়রা, কি হয়েছে? আমার রেজাল্ট কি খারাপ এসেছে? কি হলো, কথা বলছিস না কেন? আমার অনেক ভয় করছে আয়রা। বলতে গিয়ে শব্দ করে কেঁদে দিল নীলাঞ্জনা। আরে আরে, কান্না করছিস কেন গাধা? তুই ভালো করেছিস তো, আমি তোর রিয়াকশন দেখতে চাইছিলাম। সরি সরি, আর কান্না করিস না। দেখ সবাই কেমন করে তাকিয়ে আছে, তোকে একবারে লাল টমেটো লাগ। বলে হা হা করে হেসে দিল আয়রা। তুই এমন কেন করলি? কত ভয় পেয়েছিলাম আমি। আচ্ছা, তোর রেজাল্ট কি এসেছে? আমার আর রেজাল্ট, এবার মনে হয় বিয়ে হয়ে যাবে রে। তোর দাওয়াত রইল, তুই আসিস কিন্তু। বলে একটা হাই দিয়ে এদিক ওদিক তাকালো। ওর এরকম কথা শুনে ভরকে গেল নীলাঞ্জনা। অবাক হয়ে তাকিয়ে আছে আয়রার দিকে সে। কি বলছিস এইসব? তোর রেজাল্ট কি এসেছে? আরে ফেল করেছি আমি। আল্লাহ, কি বলছিস? আঙ্কেলকে কি বলবি তুই? তোর ভয় করছে না? আরে ধুর, ভয় পেয়ে কি হবে? আব্বু তো বলেছেন খারাপ করলে বিয়ে দিয়ে দিবে, তাহলে ভয় পেয়ে কি লাভ? বাদ দে ওসব, চল আজ একসাথে দুইটা জিনিস এর মিষ্টি খাবো। দুইটা মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো নীলাঞ্জনা। আরে একটা তোর ভালো রেজাল্টের জন্য, আর একটা আমার বিয়ের অগ্রিম মিষ্টি, বুঝতে পেরেছিস? চল এবার তাড়াতাড়ি, না হলে মিষ্টি পাবো না। বলেই টেনে নিয়ে গেল নীলাঞ্জনাকে। আর বেচারি নীলাঞ্জনা ভাবছে তার বান্ধবী মনে হয় রেজাল্টের শোকে পাগল হয়ে গেছে। না হলে কি কেউ এরকম করে? বলছে বর্তমানের কথা। আমার যেন উঠুন, আব্বা আজ অনেক খুশি হয়েছে। তোমার জন্য মিষ্টি নিয়ে আসি গিয়ে। আমার মা আজ এত খুশির সংবাদ শোনালো, মিষ্টি না আনলে হয়? মিষ্টি লাগবে না আব্বা, আপনি খুশি হয়েছেন এতেই আমি খুশি। মুচকে হাসলেন মোর্শেদ হোসেন। আজ তার খুশির দিন। তার মেয়ের জন্য তার অনেক গর্ব হয়। হয়েছে, এখন ওঠো তোমরা, খাবে চলো। যা নীলা, হাত মুখ ধুয়ে আয় মা, আম্মা খাবার বাড়ছি। সন্ধ্যাবেলা মোর্শেদ হোসেন নিজের দোকানে বসে হিসেব করছিলেন। তখন তার দোকানে মফিজ মিয়া আসে। কি মোর্শেদ ভাই, কি খবর আপনার? শুনলাম আপনার মেয়ে নাকি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। মোর্শেদ হোসেন তাকালেন মফিজের দিকে। সে একজন ঘটক, সচরাচর আসেন না তার দোকানে। আজ হঠাৎ আসায় ভ্রু কুচকে এলো তার। জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করেছে আমার মেয়ে। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বলে চেয়ারটা এগিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ ভাই, শুনে খুশি হলাম। তা এখন কি ভাবছেন, মেয়ের বিয়ে টিয়ে দিবেন নাকি? দেখুন ভাই, অনেক তো পড়ালেন, এখন বিয়ের ব্যবস্থা করুন। আপনার মেয়ে তো রূপে গুণে মাশাআল্লাহ। আমার কাছে একটা প্রস্তাব আছে। ছেলে ভালো চাকরি করে, দেখতেও সুন্দর। আপনার মেয়ে সুখে থাকবে। দেখুন মফিজ ভাই, বিয়ে তো দিতেই হবে, কিন্তু আরো কটা দিন যাক, মাত্র তো রেজাল্ট বেরোলো। আরে ভাই দেখুন, এসব ব্যাপারে দেরি করতে নেই। ছেলে নিজে আপনার মেয়েকে পছন্দ করেছে। আরে আপনি রাজন সাহেবের ছেলে রাহুলকে তো চেনেন। ওর বউয়ের বড় ভাই প্রস্তাব পাঠিয়েছে। আমাদের চেনা জানার মাঝে আছে। সুখে থাকবে আপনার মেয়ে। ছেলে সরকারি প্রতিষ্ঠান বড় পদে চাকরি করে। এরকম সম্বন্ধ কিন্তু পাবেন না। আর বলে দিলাম, ভেবে দেখুন আপনি। এই নিন, ছেলের ছবিটা রাখুন আপনার কাছে। ঠিক আছে ভাই, আমি জানাবো আপনায়। আমাকে 2 দিন সময় দিতে হবে। ঠিক আছে ভাই, আজ শনিবার তো সোমবার বিকেলে আমি আপনার বাসায় যাব। ঠিক আছে? ইনশাআল্লাহ ফিরিয়ে দেবেন না? যাই তাহলে আজ। আসসালামু আলাইকুম। বলে চলে গেলেন মফিজ মিয়া। আর মোর্শেদ হোসেন ছবির দিকে তাকিয়ে চিন্তায় পড়ে গেলেন। একদিন না একদিন তো বিয়ে দিতেই হবে মেয়ের, ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন। নীলাঞ্জনা বসে আছে তার রুমের জানালার পাশে। আজকে পূর্ণিমা রাত, দেখতে অনেক সুন্দর লাগছে।
সাথে বাইরে ঝিঝি পোকার ডাক। হঠাৎ কিছু কাটার শব্দ পেল নীলাঞ্জনা। তার পাশে রুকাইয়া বসে পড়ছিল। শব্দটা ওখান থেকে আসছে। নীলাঞ্জনা রুকাইয়ার কাছে গিয়ে দাঁড়ায়। গিয়ে দেখে সে কিছু মনোযোগ দিয়ে কাটছে। নীলাঞ্জনা অবাক হয়, এই মেয়েকে না সে পড়া দিয়ে গেল, এ এখন না পড়ে কি করছে এসব? এই রুকু, কি করছিস তুই? তোকে না পড়তে বললাম, আর তোর হাতে ওটা কি দেখি? রুকাইয়ার হাতের জিনিস দেখে অবাক হয়ে গেল নীলাঞ্জনা। এই কি করেছিস তুই? এটা কার খাতা? তোর লেখা তো না। কার খাতা ছিঁড়ছিস তুই? এটা ওই সাইমা ফাইমার খাতা, আমি নিয়ে এসেছি চুরি করে। ওর এই লেখা নিয়ে অহংকার না, এখন বুঝবে মজা। কত বড় সাহস, আমাকে ক্লাসের সবার সামনে লেখা নিয়ে অপমান করে। বলে কি না আমার মতো গাধা নাকি এই পৃথিবীতে আর একটাও নেই। শুধু কি তাই বলে, তুমি নাকি পরীক্ষায় চুরি করো, ভালো রেজাল্ট করেছো, তাই এই শাস্তি ওকে দিলাম। এবার বুঝবে। এটাও নোট খাতা, আমি নিয়ে এসেছি, বেশ করেছি না বুবু? বলেই নীলাঞ্জনার দিকে তাকিয়ে হাসি দেয়। না, একদম ভালো করিসনি। ও এরকমটা করেছে বলে তুইও করবি? তাহলে তোর আর ওর মধ্যে পার্থক্য রইল কোথায়? আর সাইমা আমাদের চেয়ারম্যানের মেয়ে, রূপার ছোট বোন না? হ্যাঁ, ওই জন্যই তো এত অহংকার করে। দুলাভাইকে তো তার বোন বিয়ে করতে পারেনি, এই জন্য হিংসে করে। দেখতেই পারি না আমি ওই মেয়েটাকে। বলেই মুখটা বাঁকালো রুকাইয়া। তাই বলে তুই ওর খাতা চুরি করবি? এখন যদি ও আব্বার কাছে বিচার দেয়? তোর কাজটা করা একদম ঠিক হয়নি। আহ বুবু, রাখো তো তোমার ঠিক ভুল। তোমার মতো আমি এত ভালো মানুষ নই। আমার সঙ্গে কেউ লাগতে আসলে আর আমি বসে বসে আঙুল চুষতে থাকবো, যেটা কখনো হয়েছে? আমি এসব নিয়ে না কখনো ভয় পেয়েছি আর না কখনো ভেবেছি। আর রইল কথা আব্বার কাছে নালিশ দেওয়ার, তা সে দিবে কিভাবে? আমি তো একটু আগেই বললাম চুরি করেছি। চুরি কি মানুষ দেখিয়ে করে? আরে ও তো জানবেই না কে করেছে এই কাজ। বলেই তার সুন্দর ডিজাইন করে কাটা চুলটা উড়িয়ে দিল। আর নীলাঞ্জনা ওর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে কিছু বলে লাভ নেই, ওর যা ভালো মনে হয় ও সেটাই করে। কে কি বললো এসবে ও কখনোই পাত্তা দেয় না। বুঝেছি, আর কখনো এরকম করবি না। করলে আমি কিন্তু আব্বার কাছে বিচার দেব। এখন যে পড়াটা দিয়েছি সেটা কমপ্লিট কর, আমি এসে ধরবো। নীলাঞ্জনার কথা শুনে রুকাইয়া একটা বিরক্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবছে তার এই বোনটা এরকম কেন, খালি পড়া পড়া করে। রাতে নীলাঞ্জনারা সবাই একসাথে খেতে বসেছে। খাওয়ার মাঝখানে মোর্শেদ হোসেন তাকালেন মেয়ের দিকে। তার মেয়েটাকে বিয়ে দিতে হবে, ভাবতেই বুকে চিনচিন ব্যথা করে। আমাজান, খাওয়ার শেষে আব্বার সাথে দেখা করে যেও, কথা আছে তোমার সাথে। মোর্শেদ হোসেনের স্ত্রী তাকালেন স্বামীর দিকে। মোর্শেদ হোসেন বলেছেন তাকে বিয়ের ব্যাপারে। আচ্ছা আব্বা, দেখা করবো না। তারকে আর আফসান, তোমাদের পড়ালেখার কি খবর? তোমাদের বোন তো ভালো রেজাল্ট করলো, তোমরা পড়ছো তো ভালো করে? জি আব্বা, আলহামদুলিল্লাহ ভালো। জবাব দিল রাফসান। মোর্শেদ হোসেন তাকালেন তার ছোট মেয়ের দিকে। কি ব্যাপার রুকাইয়া, তুমি কিছু বললে না যে? আমারও ভালো আব্বা। বলেই একটা জোরপূর্বক হাসি দিয়ে বোনের দিকে তাকালো। নীলাঞ্জনা তার দিকেই তাকিয়েছিল। শুধু ভালো হলে হবে না, ভালো রেজাল্ট যেন হয়। জি আব্বা। বাবার ঘরের সামনে এসে বলল নীলাঞ্জনা। আব্বা আসবো? হ্যাঁ এসো। কি জরুরি কথা বলবেন বলছিলেন আব্বা? বলে নীলাঞ্জনা বসলো বাবার পাশে। তার মা পাশেই বসে আছেন। মা, তোমাকে একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। তুমি তো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছো, এতে আব্বা অনেক খুশি আছে। এখন যদি আমরা তোমার বিয়ে ঠিক করি, তোমার কি কোনো আপত্তি আছে? বলেই মেয়ের মুখের দিকে তাকালেন উত্তরের আশায়। আব্বা এত তাড়াতাড়ি? আরো কটা দিন যাক না আব্বা। আপনারা আমার বিয়ে দিয়ে দিলে আমি আপনাদের ছাড়া থাকবো কিভাবে আব্বা? বলতে গিয়ে গলা ধরে এলো নীলাঞ্জনার। চোখ দিয়ে এক ফোঁটা পানিও গড়িয়ে পড়ল। মোর্শেদ হোসেন জড়িয়ে ধরলেন তার আদরের মেয়েকে। আমাজান, আব্বাকে ভুল বুঝে না, আমি তোমাদের কারো খারাপ চাই না। আব্বার শরীরটা কতদিন ভালো যাচ্ছে না, আমি তোমাদের ভাই বোনদের মৃত্যুর আগে সুখী দেখতে চাই। বলা যায় না আল্লাহ কখন কি করে। নীলাঞ্জনা আঁতকে উঠল বাবার কথা শুনে। আব্বা, আপনার শরীর খারাপ আগে বলেননি তো। আব্বা, আপনার শরীর কি বেশি খারাপ?
চলেন তাহলে শহরে যাই, ডাক্তার দেখিয়ে আসবনি। আরে আম্মাজান, এত অস্থির হয়ে পড়ো না। আব্বা ঠিক আছে, তুমি এখন আব্বার জন্য চিন্তা করো না। এখন বলো, তোমার বিয়ে ঠিক হলে আপত্তি আছে তোমার? জি না আব্বা, আমার কোনো আপত্তি নেই, আপনি যা ভালো মনে করবেন তাই করতে পারেন। তুমি মন থেকে বললে তো কথাটা, নাকি আব্বার সাথে রাগ করলে? ছি ছি আব্বা, এইভাবে বলবেন না, আমি মন থেকে বলছি। ঠিক আছে আম্মাজান, গিয়ে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। বলেই মেয়ের মাথায় চুমু দিলেন। আজ শুক্রবার দিন। মোর্শেদ হোসেনের স্ত্রী সকাল থেকে রান্নার তোড়জোড় করছেন, সাথে ওনাকে সাহায্য করছে ওনার বড় মেয়ে আফসানা। আজ নীলাঞ্জনাকে দেখতে পাত্রপক্ষ আসবে, তার জন্য এত আয়োজন। নীলাঞ্জনা বসে আছে তার রুমে, তার কোলে বসে আছে আফসানার 8 মাসের ছেলে শ্রাবণ। বসে বসে খালামনির সাথে আ আ অদ্ভুত শব্দ করে কথা বলছে। আফসানার মেয়ে তানিয়া রুকাইয়ার সাথে খেলছে। একটু পরে আফসানা রুমে প্রবেশ করলো, দেখতে পেল তার 2 ছেলে মেয়েকে নিয়ে তার 2 বোন বসে আছে। আফসানা গিয়ে বসল নীলাঞ্জনার পাশে। মাকে দেখে শ্রাবণ হাত বাড়িয়ে দিল কোলে উঠবে বলে। আফসানা কোলে নিল ছেলেকে, তারপর তাকালো বোনের দিকে। নীলা, তুই খুশি তো বোনু? এইভাবে বলছো কেন আপা? খুশি হব না কেন? একদিন না একদিন বিয়ে করতেই হতো, আর যেখানে আব্বা প্রস্তাব রেখেছেন সেখানে নাকচ করার তো কোনো কিছু নেই। আর আমি জানি আব্বা আমাদের ভালোটাই চায়। বলেই বোনের দিকে তাকিয়ে হাসল নীলাঞ্জনা। যাক, তুই খুশি হলেই ভালো। আর হ্যাঁ, গিয়ে গোসল করে নে, ওরে এসে পড়বে কিছুক্ষণ পর। আর আজকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো ওরা তোকে আংটি পরিয়ে যেতে পারে। আগে ভাগে বলে গেলাম, পরে আবার অস্বস্তিতে যেন না পড়িস। বলেই ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে গেল আফসানা। নীলাঞ্জনা তাকিয়ে রইল সেদিকে। যতই বলুক, একটু আধটু অস্বস্তি হচ্ছে ওর, ভীষণ ভয় করছে ওর। নীলাঞ্জনা বসে আছে পাত্রপক্ষের সামনে। প্রথম পাত্রের জায়গায় আরহামকে দেখে অনেকটা অবাক হয়েছে সে। স্কুলে আরহাম অনেকবার এসেছিল রওনফকে নিয়ে, যদিও তাদের কখনো কথা হয়নি, তবুও অস্বস্তি হচ্ছে তার। আপা বলেছিল পাত্র নাকি নিজেই পছন্দ করেছে তাকে। তাহলে কি লোকটা আমায় পছন্দ করে? থুর, আর ভাবতে পারছি না, কেমন যেন লাগছে। পাত্রের মায়ের কথায় সম্বিত ফিরল তার। দেখুন ভাই সাহেব, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনারা তো চেনা জানার মধ্যেই আছেন। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আংটি পরিয়ে ফেলি আমরা। জি আপা, আমাদের কোনো আপত্তি নেই। আরহাম, এসো, আংটি পরিয়ে দাও। মায়ের কথায় ঘোর কাটল আরহামের। এসেছে পরে থেকে শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল সে নীলাঞ্জনার দিকে। মায়ের কথায় নীলাঞ্জনার পাশে গিয়ে বসল সে। আমার জন্য হাতটা এগিয়ে দাও। বাবার কথায় নীলাঞ্জনা তাকালো তার পাশে বসা পুরুষের দিকে, অতঃপর তার কাপা কাপা হাত বাড়িয়ে দিল আরহামের দিকে। আরহাম তাকালো নীলাঞ্জনার হাতের দিকে। গোল গাল, ছোটখাটো একটা ফর্সা হাত, আঙুল অনেকটা বাচ্চাদের হাতের মতো ফুলো ফুলো। সে আনমনে নিজের হাতের দিকে তাকালো, লম্বা লম্বা আঙ্গুল তার, আর তার বউয়ের কিনা বাচ্চাদের মতো আঙ্গুল। ভাবতেই মনে মনে হেসে ফেলল সে। তারপর খুব যত্ন করে আংটিটা পরিয়ে দিল। নীলাঞ্জনা তাকিয়ে রইল তার হাতের দিকে। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। আজ থেকে 1 সপ্তাহ পর বিয়ের তারিখ ঠিক হলো। নীলাঞ্জনা বসে বসে তার হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে আছে। তার হাতের অনামিকা আঙ্গুলে সোনার আংটিটা জল করছে। আংটিটার দিকে তাকিয়ে ভাবতে থাকলো আরহামের কথা। লোকটাকে সে দেখেছিল স্কুলে, কিন্তু সেভাবে তাকানো হয়নি। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল আরহামের চেহারা। শ্যামলা বর্ণের লম্বা চওড়া সুদর্শন পুরুষ, লম্বায় তার থেকে অনেকটা বেশি হবে। সে কি মানিয়ে নিতে পারবে লোকটার সাথে? কি জানি সংসার কেমন হবে তাদের। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল বলতেই পারল না নীলাঞ্জনা। আজ নীলাঞ্জনার গায়ে হলুদ। তাদের বাড়িতে ছোটখাটো আয়োজন করা হয়েছে। নীলাঞ্জনা বসে আছে তার রুমে। সে একটা হলুদ রঙের সবুজ পাড়ের শাড়ি গায়ে জড়িয়েছে। শাড়িটা আরহামের বাড়ি থেকে এসেছে, সাথে কাঁচা ফুলের গহনা। ফুলের গন্ধে মু মু করছে তার সারা শরীর, সাথে কাঁচা হলুদের গন্ধ। তার রুমের ভেতর আয়োজন করা হয়েছে সবকিছু। সবার আনন্দের মাঝে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হলো। আর 2 দিন পর নীলাঞ্জনার বিয়ে। নীলাঞ্জনা আর আরহাম পাশাপাশি বসে আছে। সামনে তাদের কাজী সাহেব বসেছেন বিয়ে পড়ানোর জন্য। আফসানা নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে আছে। নীলাঞ্জনা বোনের হাত শক্ত করে ধরে রেখেছে। কাজী আরহামকে কবুল বলতে বললে আরহাম একবার নীলাঞ্জনার দিকে তাকিয়ে কবুল বলে দেয়। সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলেন।
এবার নীলাঞ্জনাকে কবুল বলতে বললে সে তার বাবার দিকে তাকায়। তাকাতেই তার অনেক কান্না পায়, সে ফুপিয়ে ওঠে। মোর্শেদ হোসেন বুঝলেন মেয়ের মনের অবস্থা, তাই উঠে গিয়ে মেয়ের পাশে বসলেন। তিনি নীলাঞ্জনার মাথায় হাত বুলিয়ে দিলেন। আম্মাজান কান্না করছেন কেন? কবুল বলুন। এভাবে কান্না করলেই হবে? কান্না করি না আম্মাজান, কবুল বলো। নীলাঞ্জনা বাবার কথায় সায় জানিয়ে আস্তে ধীরে 3 বার কবুল বলে দেয়। কাজী সাহেব সহ সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠেন। আর আরহামের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। আজ থেকে নীলাঞ্জনা তার পরী, তার অর্ধাঙ্গিনী। বিদায়বেলা নীলাঞ্জনা বাবা মাকে ধরে অনেক কান্না করে। রুকাইয়ার আফসান বোনকে জড়িয়ে ধরে কান্না করে। বাবার বুকে মাথা রেখে অনবরত কান্না করছে নীলাঞ্জনা। বাবাকে ছেড়ে যেতে তার অনেক কষ্ট হচ্ছে। মোর্শেদ হোসেন নীলাঞ্জনাকে ধরে নিয়ে আরহামের পাশে গিয়ে দাঁড়ান। আব্বা, আমার আম্মাজানকে দেখে রাখবেন। অনেক ভালোবাসি আমি আমার আম্মাকে। তোমার হাতে তুলে দিলাম আমার রত্নকে। কখনো অবহেলা করো না আব্বা। বলেই ডুকরে কেঁদে উঠলেন। উনার বুকটা যেন জ্বলে যাচ্ছে। ইনশাআল্লাহ আব্বা, কখনো অবহেলা করব না আমি, কথা দিলাম। মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখবো। বলেই মোর্শেদ হোসেনকে জড়িয়ে ধরল আরহাম। তারপর সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিল নীলাঞ্জনারা। নীলাঞ্জনার সাথে রাফসান গিয়েছে। ফুলে সজ্জিত খাটের মাঝখানে বসে আছে নীলাঞ্জনা। আরহামের আসার অপেক্ষা করছে। অপেক্ষার অবসান ঘটিয়ে আরহাম ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকতেই চোখ পড়ল বিছানায় বসে থাকা তার অর্ধাঙ্গিনের ওপর। আরহামকে দেখে বিছানা থেকে নেমে এলো নীলাঞ্জনা। পায়ে হাত দিয়ে সালাম করল আরহামকে। আরহাম হাত ধরে উঠালো নীলাঞ্জনাকে। কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরল নীলাঞ্জনাকে। আলহামদুলিল্লাহ বৌজান, আজ থেকে তুমি আমার স্ত্রী। এতদিন তোমাকে লুকিয়ে দেখতাম, এখন আর তার প্রয়োজন পড়বে না। বলেই হেসে দিল আরহাম। নীলাঞ্জনা বেশ লজ্জা পেল আরহামের কথায়। যাও, শাড়িটা পাল্টে ফ্রেশ হয়ে এসো। গরম লাগছে নিশ্চয়ই? নীলাঞ্জনা মাথা নাড়িয়ে ফ্রেশ হয়ে এলো। এসে দেখল আরহাম বসে আছে বিছানায়। নীলাঞ্জনা অনেকটা ইতস্তত হয়ে আরহামের কাছে গেল। নামাজ পড়বেন না? আরহাম তাকালো নীলাঞ্জনার দিকে। কিসের নামাজ? নফল নামাজ বিয়ের রাতে স্বামী স্ত্রী পড়তে হয়। নতুন জীবনের সূচনা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে করতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি অজু করে আসছে। আরহাম এলে ওরা একসঙ্গে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নেয়। নামাজ শেষে দুজনে গিয়ে বিছানায় বসে। সেদিন পাত্রের জায়গায় আমাকে দেখে অবাক হয়েছিলে, তাই না? নীলাঞ্জনা মাথা নাড়িয়ে সায় জানালো। আসলে রনফকে সেবার স্কুলে নিয়ে গেলাম, তোমায় দেখে ভালো লেগেছিল। একটা শুভ্র পরীকে জানলার পাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। সেদিন বাড়ি গিয়ে ঘুমোতে পারিনি। ঘুমালেই তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠত। বুঝতে পারলাম তোমার প্রেমে পড়ে গেছে, তাই আর দেরি করিনি। আমাও বিয়ের কথা বলছিলেন, তাই তোমার কথা জানিয়ে দিলাম। হয়ে গেলে তুমি আমার বউ। আরহামের কথা মনোযোগ দিয়ে শুনল নীলাঞ্জনা। বউ বলায় অনেকটা লজ্জা পেল। আরহাম হেসে দিল নীলাঞ্জনা লজ্জা পাওয়া দেখে। আরহাম নীলাঞ্জনার ছোট ছোট হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। শব্দ করে চুমু দিল হাতের উল্টো পিঠে। আমায় পছন্দ হয়েছে তোমার? নীলাঞ্জনা লজ্জা পেল এমন প্রশ্নে, তবুও মুখে জবাব দিল হুম। আরহাম নীলাঞ্জনার কপালে ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে জড়িয়ে ধরল। ধন্যবাদ বলছেন আমার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য। নীলাঞ্জনা জড়িয়ে ধরল আরহামকে। অনেক ভালো লাগছে তার। মনে মনে আল্লাহকে বলল সে যেন মানুষটার সাথে সুখে সংসার বাঁধতে পারে। সকালে মিষ্টি রোদের আলোয় ঘুম ভেঙে যায় নীলাঞ্জনার। ঘুম ভাঙায় সে বুঝতে পারে কারো শক্ত বাঁধনে আবদ্ধ। চোখ তুলে তাকায় নীলাঞ্জনা। দেখতে পায় আরহাম তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ কিছু মনে হতে লজ্জা পায় নীলাঞ্জনা। মুখ লুকায় আরহামের বুকে। ঘুম ভেঙে যায় আরহামের। তাকিয়ে দেখে নীলাঞ্জনা তার বুকে মুখ লুকিয়ে আছে। কি হয়েছে, ঘুম শেষ? বলেই শব্দ করে চুমু খায় নীলাঞ্জনার চুলের ভাঁজে। জি। মিনমিন করে জবাব দেয় নীলাঞ্জনা। লজ্জা পাচ্ছ? বাহ, লজ্জা পেলে তো তোমার দারুণ লাগে। তাহলে তো প্রতিদিন মনে হয় তোমার এই লজ্জা রাঙা মুখ দেখতে পাবো, কারণ এখন থেকে তো প্রতিদিনই আমি তোমায়। আর বলতে পারে না। আরহাম তার মুখ চেপে ধরে রেখেছে নীলাঞ্জনার। কি বলছেন, চুপ করুন না। অনেকটা করুণ গলা শোনায় নীলাঞ্জনার। নীলাঞ্জনার অবস্থা দেখে হেসে দেয় আরহাম। তুমি তো আদরে কেন নিল? অনেকটা বাচ্চাদের মতো। ভালোবাসি বলছেন, অনেক ভালোবাসে।
বলেই শক্ত করে জড়িয়ে ধরে নীলাঞ্জনাকে। দেখতে দেখতে কেটে গেছে 2 সপ্তাহ। বিয়ের পর দিন নীলাঞ্জনা বাবার বাড়ি থেকে ঘুরে এসেছে। এর 1 সপ্তাহ পর আরহাম তার কাজের জায়গায় ফিরে যায়। কি সারাদিন শুয়ে বসে থাকলে হবে? ঘরের কিছু কাজে তো হাত লাগাতে পারো। রান্না বান্না তো কিছু শিখেও আসনি, বড় বউকে তো একটু সাহায্য করতে পারো। অনেকটা ধমকের সুরে বললেন আরহামের মা। বিয়ের 1 সপ্তাহ নীলাঞ্জনার সঙ্গে ভালো ব্যবহার করলেও কিছুদিন ধরে নীলাঞ্জনার শাশুড়ি তার সাথে এমন কঠোর ব্যবহার করেন। নীলাঞ্জনার অনেক কান্না পায়। তার মা বাবা কখনো তাকে ধমক দিয়ে কথা বলেননি, কিন্তু এখানে আসার পর থেকে কিছু না কিছু নিয়ে নীলাঞ্জনাকে কথা শুনতে হয়। গিয়েছিলাম আম্মা, ভাবি বলল কিছু লাগবে না, তাই চলে এসেছি। উদ্ধার করেছো যত সব। মুখ ঝামটা দিয়ে চলে গেলেন নীলাঞ্জনার শাশুড়ি। আরহাম আমাকে এইভাবে একা ফেলে চলে গেলেন। আমার আপনার কথা মনে পড়ছে আরহাম। কতদিন আপনার বুকে মাথা রেখে ঘুমাই না। আপনি কবে আসবেন আরহাম? বলেই ডুকরে কেঁদে উঠল নীলাঞ্জনা। ভাবি, আমি সাহায্য করি। তা কি সাহায্য করবে শুনি? পারো কিছু? মা বাবা তো সেই পড়ালেখা শেখালো, আর কিছু তো শেখালো না। তারপরে লাভ কি হলো? সেই তো বিয়ে হয়ে গেল। আমার ভাইকে তো নিজের রূপ দেখিয়ে বশ করলে। আর কিছু পারো আর নাই পারো, এটা অনেক ভালোই পেরেছ। ভেবেছিলাম আমার ননদের সাথে বিয়ে দেব, তা আর হলো কই? ভাই আমার তোমায় দেখেই এক প্রকার পাগল হয়ে বিয়ে করলো। মেয়েটা কত সংসারী ছিল, আর তুমি হকর্মার ঢেকি। বলেই মুখ বাঁকিয়ে চলে গেল আরহামের বোন। নীলা, কিছু মনে করো না বোন, ও এরকমই, তুমি চিন্তা করো না, আমি তোমায় সব শিখিয়ে দেব। এসো, আমাকে টুকটাক সাহায্য করো। বলেই নীলাঞ্জনার হাত ধরে রান্নাঘরে নিয়ে গেল আরহামের ভাবি দিশা। এই একটা মানুষ যে নীলাঞ্জনাকে আরহামের পর এতটা আপন করে নিয়েছে। নীলাঞ্জনা ভাবে অনেক জায়গায় শুনেছে 2 জনা কি একসঙ্গে থাকলে ঝগড়া হয়, কিন্তু নীলাঞ্জনার ক্ষেত্রে উল্টো হয়েছে। দিশা তাকে নিজের বোনের মতোই ভালোবাসে। ভাবতেই একটা মুচকি হাসি দিয়ে দিশাকে সাহায্য করতে এগিয়ে গেল নীলাঞ্জনা। গভীর রাতে নীলাঞ্জনা ঘুমিয়ে আছে তার রুমে। 2 দিন ধরে তার অনেক জ্বর এসেছে, কিছুই খেতে পারে না। আজ শরীরটা একটু ভালো হয়েছে। হঠাৎ সে অনুভব করলো কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কপালে গালে চুমো দিচ্ছে। হঠাৎ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নীলাঞ্জনা ভয় পেয়ে যায়, দুর্বল গলায় চিৎকার করে ওঠে, কিন্তু চিৎকার করে উঠতে পারে না। কেউ তার মুখ চেপে ধরে। নীলু, আমি আরহাম, ভয় পেও না। বলে নীলাঞ্জনা জড়িয়ে ধরে আরহামকে। আর নীলাঞ্জনা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরহামের দিকে। কতদিন পর দেখতে পেল ওই মানুষটাকে। হুট করে নীলাঞ্জনা হু হু করে কেঁদে ওঠে। আরহাম ঘাবড়ে যায়। কি হচ্ছে বৌচান? কান্না করছো কেন? কষ্ট হচ্ছে তোমার? দেখি, জ্বর তো এখনো কিছুটা আছে। আপনি আপনি সত্যি এসেছেন নাকি স্বপ্ন? আমি জানি আজকেও আপনি আমার স্বপ্নে এসেছেন। ঘুম থেকে উঠে আমি আর আপনাকে খুঁজে পাবো না। আপনি চলে যাবেন। যাবেনই যখন, কেন আসেন আমার স্বপ্নে? প্রতিদিন কেন কষ্ট দেন এইভাবে? আমার দম বন্ধ হয়ে আসে। চলে যান আপনি, লাগবেন আমার আপনাকে। বলেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে নীলাঞ্জনা। আর আরহাম তাকিয়ে তার বউয়ের অভিযোগ শোনে। যদিও তার খারাপ লাগছে নীলাঞ্জনাকে এভাবে কান্না করতে দেখে, তবুও মনের ভেতর প্রশান্তি অনুভব হচ্ছে। তার বউজান তার জন্য কান্না করছে, তাকে এতদিন অনুভব করেছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? নীলু, আমার বউ, আমি সত্যি এসছে। তাকো আমার দিকে, দেখো আমি তোমার সামনে। বলেই একটা মুচকি হাসি দিল আরহাম। আর নীলাঞ্জনা তাকিয়ে বুঝার চেষ্টা করছে সত্যি আরহাম তার সামনে কিনা। নীলাঞ্জনা তার ডান হাত দিয়ে আরহামের সারা মুখে হাত বুলিয়ে দেয়, তারপর হুট করে জড়িয়ে ধরে। আপনি সত্যি এসেছেন? দয়া করে আমাকে আর একা ফেলে চলে যাবেন না। আমি থাকতে পারবো না একা, প্লিজ। বলে কান্না করতে করতে হিচকি তুলেছে নীলাঞ্জনা। ঠিক আছে, আর যাবো না শোনা, আর কান্না করো না। দেখি মুখটা, ইস কি অবস্থা করেছে এত সুন্দর মুখটা, একেবারে ফুলে গেছে চোখ মুখ। বলে নীলাঞ্জনার চোখের পানি মুছে দিল আরহাম। যাই বলো নীলু, তোমাকে এখন খুব আদর লাগছে। গাল দুটো একেবারে পাকা টমেটোর মতো লাল হয়ে আছে। ইচ্ছে করছে এখনই টুপ করে খেয়ে ফেলে। আরহামের কথায় বেশ লজ্জা পেল নীলাঞ্জনা। আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলাঞ্জনার দিকে। হঠাৎ করে আরহামের চোখে ঘোর লেগে গেল। হুট করে নীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দেয় আরহাম।
আরহামের কাজে নীলাঞ্জনা প্রথমে ভরকে গেলেও নিজেও সায় দেয় আরহামের সাথে। নীলাঞ্জনার অধর থেকে মুখ তুলে আরহাম নীলাঞ্জনার গলায় মুখ ডুবায়। ছোট ছোট চুমু দিতে থাকে নীলাঞ্জনার গালে, চোখে, গলায়। নীলাঞ্জনা আবেশে চোখ বন্ধ করে নেয়। বাকি রাতটা দুজনের ভালোবাসায় কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে নীলাঞ্জনা রান্নাঘরে যায় সকালে নাস্তা তৈরি করতে। দিশা তাকে টুকটাক রান্না শিখিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর দিশা আসে রান্নাঘরে। এ কি, তুমি নাস্তা তৈরি করে ফেলেছো নাকি? তুমি আসতে গেলে কেন? নীলা, তোমার না শরীর খারাপ? আমি তৈরি করতাম নাস্তা। সমস্যা নেই ভাবি, আমি ঠিক আছি। আর উনি এসেছেন ভাবি, তাই ভাবলাম নিজে কিছু রান্না করি। আর আজ দুপুরে রান্নাটাও আমি করব ভাবি। উনি তো আমার হাতে রান্না খাননি, আজ রান্না করে খাওয়াবো। বলেই নীলাঞ্জনা মুচকে হাসি দিল। ও আচ্ছা, তাই বলো। আরাম ভাই এসেছে তাই ম্যাডামের শরীর ভালো হয়ে গেছে বুঝি? তা ভাই তোমাকে এতদিন পর পেয়ে এত তাড়াতাড়ি ছেড়ে দিল? বলেই দুষ্ট হাসি দিল দিশা। দিশার এমনভাবে কথা বলায় বেশ লজ্জা পেল নীলাঞ্জনা। লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তা দেখে দিশা শব্দ করে হেসে উঠল। থাক, আর লজ্জা পেতে হবে না। যাও, আরাম ভাই উঠলো কিনা দেখো গিয়ে। বাকি কাজ আমি করে নিচ্ছি। নীলাঞ্জনাকে জোর করে রান্নাঘর থেকে বের করে দিল দিশা। ঘরে গিয়ে নীলাঞ্জনা দেখে আরহাম উবুর হয়ে ঘুমিয়ে আছে। নীলাঞ্জনা আস্তে গিয়ে আরহামের পাশে বসে, তাকিয়ে থাকে আরহামের দিকে। হাত বুলিয়ে দেয় আরহামের চুলের ভাঁজে। হঠাৎ করে তার চোখ দুটো ঝাপসা হয়ে যায়। এই মানুষটাকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবে বুঝেনি নীলাঞ্জনা। বাসবে নাই বা কেন? বিয়ের পর যে 1 সপ্তাহ তার সঙ্গে ছিল, কত ভালোবাসা, কত যত্ন করেছে আরহাম তাকে। লোকটা আবার চলে যাবে ভাবতেই কান্না পেল নীলাঞ্জনার। অন্যদিকে তাকিয়ে চোখের পানি মুছে নীলাঞ্জনা। হঠাৎ অনুভব করে তার হাতে কেউ চুমু খাচ্ছে। তাকিয়ে দেখে আরহাম তার দিকে তাকিয়ে মুচকি হেসে তার হাতের উল্টো পিঠে চুমু দেয়। আবার কান্না করছো তুমি নীল? তোমার কি এখন মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখছ? কাল রাতে না বুঝিয়ে দিলাম আমি স্বপ্ন নই। এখনো বিশ্বাস হচ্ছে না বুঝে? তাহলে কাছে এসো, আবার বুঝিয়ে দেই আমি স্বপ্ন না বাস্তব। বলেই নীলাঞ্জনাকে চোখ টিপ দেয় আরহাম। আরহামের কথা শেষ হতেই নীলাঞ্জনা আরহামের বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। আমার বারবার কান্না পাচ্ছে। যখন ভাবি আপনি আবার চলে যাবেন তখন অনেক কান্না পায় আমার। আপনাকে ছাড়া আমি কিছু কল্পনা করতে পারি না আরহাম সাহেব। কয়েকদিনে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি জানি না কখন কিভাবে, কিন্তু অনেক ভালোবাসি আপনাকে। নীলাঞ্জনার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে আরহাম। তার মনটা খারাপ হয়ে যায়। তার বউয়ের তাকে ছাড়া এতদিন কষ্ট পেতে হয়েছে, মেয়েটার কান্না দেখলেই বোঝা যায়। আমি তোমাকে অনেক ভালোবাসি বোঝান, আর কান্না করো না। এবারও তোমাকে আমি একা ফেলে যাব না। বলেই নীলাঞ্জনার চোখের ভাঁজে চুমু খায় আরহাম। আম্মা, আমার কিছু বলার ছিল তোমাকে। আরহাম তার মায়ের ঘরে বসে মায়ের উদ্দেশ্যে কথাটা বলল। কি বলবে আরহাম? আম্মা, আমি নীলুকে আমার সাথে করে নিয়ে যেতে চাইছে। আমি তো আসতে পারি না, তাই ভাবলাম ওকে আমার সাথে নিয়ে যাই। আসলে আম্মা, কালকেও নীলু অনেক কান্না করছিল আমার জন্য। আমি থাকি না, তাই ওর মন খারাপ থাকে। তাই ভাবলাম আমার সাথে নিয়ে যায় বরং ওকে। তাছাড়া আমি অনেক চিন্তায় থাকি ওর জন্য। আমার সাথে নিয়ে গেলে আমি একটু স্বস্তি পেতাম আর কি বলেন আম্মা? হাসি মুখে মাকে কথাগুলো বলল আরহাম। আরহামের কথা শুনে চোখ মুখ কুঁচকে নিলেন রত্না। এমনভাবে বলছো আরাম মনে হচ্ছে তোমার বউ নির্যাতিত হচ্ছে আমার কাছে। আর তোমার বউ কান্না করবে কেন? আমি কি ওকে মেরেছি নাকি? তুমি আসতে না আসতে ওই মেয়ে তোমায় কান পোড়া দিচ্ছে। আর তোমার বউ তো রান্নাবান্না কিছুই জানে না, সারাদিন শুয়ে বসে দিন কাটায়। তাও ওর কান্না পায় কেন? তুমি স্বস্তিতে থাকতে পারো না বলতে কি বোঝাতে চাইছো? ওই মেয়ে আর কি বলেছে তোমায় আমার বিরুদ্ধে? হ্যাঁ, অত্যন্ত রূঢ় কণ্ঠে আরহামকে কথাগুলো বললেন রত্না মির্জা। আরহাম মায়ের এরূপ প্রতিক্রিয়া দেখে হতভম্ব হয়ে গেছে। মা শুধু শুধু নীলাঞ্জনাকে এসবে কেন টানছেন? নীলাঞ্জনা তো তাকে এসব বলেনি। বরং ও যখন বলেছিল নীলাঞ্জনাকে ওর সাথে নিয়ে যাবে, তখন নীলাঞ্জনাকে তৎক্ষণাৎ না করে দেয় বলে তখন ও আবেগের বশে কান্না করে দিয়েছিল। ওর কান্নাকে যেন এত সিরিয়াসলি না নেয় আরহাম, কিন্তু ও মানতে নারাজ। একবার যখন ওর বউ কান্না করেছে তাহলে আবার করবে। আর আরহাম তার অঞ্জনার কান্না সহ্য করতে পারবে না, তাই মাকে বলে ওকে নিয়ে যাবে তার সাথে। তাই তো মাকে এসব বলছে। আর মা কিনা ভুল বুঝছেন। আম্মা, আপনি ভুল বুঝছেন।
নীলু কেন আমাকে কিছু বলতে যাবে? বরং সে আমার সাথে যেতে রাজি না। আমার দয়া করে রাগ করবেন না। নীলু কখনো আমাকে তোমার বিরুদ্ধে কিছুই বলেনি। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। আম্মা, তুমি রাজি হয়ে যাও দয়া করে। আমি নিজেও নীলু ছাড়া থাকতে পারছি না। আমি আগে ওকে নিয়ে যেতাম, কিন্তু আমি আগে ব্যাচেলর ছিলাম, একটা ছোটখাটো ঘরে থাকতাম। কয়েকদিন আগে আমি আমাদের অফিস কোয়ার্টারে বাসা নিয়েছি, ওখানে নীলুকে নিয়ে উঠতে চাই। সবকিছু ঠিকঠাক করে এসছে, এখন শুধু তোমার অনুমতি দরকার। তুমি তো জানো আমি নীলুকে কতটা ভালোবাসি। তুমি এভাবে না করো না আম্মা। অনেকটা নরম সুরে বুঝানোর ভঙ্গিতে বলল আরহাম। বাহ, তুমি তো দেখছি আগে থেকে সব ব্যবস্থা করে ফেলেছ। তাহলে আমায় কেন জিজ্ঞেস করছো? তোমার বউ তুমি তোমার সাথে নিবে কি আমার কাছে রাখবে সেটা তোমার ব্যাপার। তুমি যখন ভেবেই রেখেছো তাহলে আমি বাধে দেওয়ার কে? নিয়ে যেতে পারো। আম্মা, এভাবে বলবেন না। আপনি এমন করলে আমি কি করে ওকে নিয়ে যাই বলুন? মায়ের হাত ধরে অনেকটা আবদারের সহিত বলল। জানো তো আরহাম, তোমাদের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্টে তোমাদের বড় করেছি আমি, তাই তোমাদের আবদার আমি ফেলতে পারি না। আমি রাগ করে বলছি না। তুমি যেতে পারো নীলাঞ্জনাকে নিয়ে, কিন্তু মাসে একবার আসতে হবে মায়ের কাছে। বউ পেয়ে আবার মাকে ভুলে যেও না। আরহামের মাথায় হাত বুলিয়ে বললেন রত্না মির্জা। ধন্যবাদ আম্মা। আর আমি আসবো না কেন? প্রতি মাসেই তো আমি সবসময় আসি, এখানে আসবো। আপনাকে অনেক ভালোবাসি আম্মা। বলেই মায়ের কোলে মাথা রাখে আরহাম। রত্না মির্জা ছেলের মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছে নেন। নীলাঞ্জনা আয়নার সামনে বসে নিজের লম্বা চুলে বেনি করছিল। আরহাম নৈশব্দে এসে তার পাশে দাঁড়ায়। আয়নায় আরহামের প্রতিবিম্ব দেখে মুচকি হাসে নীলাঞ্জনা। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? আরহাম মৃদু মাথা নেড়ে কিছু না বুঝায়। বেনি করা শেষে নীলাঞ্জনা উঠে দাঁড়ায়। তখন আরহাম তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তুমি এত সুন্দর কেন বোঝেন? একদম ছোট্ট গোলুমোলু পুতুল, একদম একটা বাচ্চা পড়ি। বলেই হেসে দেয় আরহাম। কি আমি গুলুমুলু? আপনি আমায় মোটা বললেন? মিথ্যে অভিমান করলো নীলাঞ্জনা। আরে মোটা কই বললাম? গোলুমোলু শুনলে, আর সুন্দরী পরি বললাম শুনলে না? আরহামের কথায় উচ্চস্বরে হেসে পেছন দিক থেকে ঘুরে আরহামকে জড়িয়ে ধরে নীলাঞ্জনা। আপনিও অনেক সুদর্শন আরহাম সাহেব, বলে আরহামের বুকে মুখ গুজে নীলাঞ্জনা। নীলাঞ্জনার কথায় আরহাম নীলাঞ্জনার মাথায় চুমো খায়। নীলু, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি কষ্ট পাবে? আমার জন্য কান্না করবে? আরহামের কথায় নীলাঞ্জনার বুকটা ধক করে ওঠে। নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। এসব কি বলছেন আপনি? কোথায় যাবেন আপনি? আপনি না আমায় ভালোবাসেন, তাহলে এসব কেন বলছেন? আপনি কি আমায় ছেড়ে দিবেন? কিন্তু আমি যে আপনাকে কোথাও যেতে দেব না। আপনাকে ছাড়া আমি কিছু কল্পনা করতে পারি না আরহাম সাহেব। আপনি এরকম করে কেন বললেন? নীলাঞ্জনা আরহামকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করতে থাকে, যেন ছেড়ে দিলেই আরহাম হারিয়ে যাবে। আরে বোকামি, আমি তো মজা করছিলাম। কান্না করছো কেন? তোমার চোখে কি কুয়া আছে? এত পানি আসে কিভাবে? বলেই চোখের পানি মুছে দেয় আরহাম। আমি আমার অঞ্জনা, আমার নীলুকে ছেড়ে কোথাও যেতে পারি? যেখানে যাব তোমাকে সঙ্গে নিয়ে যাব। তাই তো আমার কাছ থেকে অনুমতি নিয়েছে। পরশু তুমি আমার সাথে যাচ্ছ। এখন থেকে আর আমার বের হয়ে তোমার চোখের পানি ফেলতে হবে না। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। নীলাঞ্জনার ঠোঁটে একটা ছোট্ট চুমু দিয়ে বলে আরহাম। আম্মা রাজি হয়েছে, রাগ করেননি? কিন্তু আমি তো বলেছিলাম এসবের দরকার নেই আরহাম সাহেব। চুপ। আমি যখন বলেছি আমার সাথে যাবে মানে যাবে, আর কোনো কথা নয়। এখন আমার প্রেম পাচ্ছে, চলো প্রেম করি। বলে নীলাঞ্জনাকে কোলে তুলে নেয়। নীলাঞ্জনা বসে বসে মনোযোগ দিয়ে বাচ্চাদের কাঁথা সেলাই করছিল। দরজার করাঘাতের শব্দে তার কাঁথা সেলাই থেকে মনোযোগে বিঘ্ন ঘটল। আস্তে আস্তে হেঁটে গিয়ে দরজা খুলে দিল। তার থেকে বছর 6 বড় এক রমণী দাঁড়িয়ে আছে, ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে। আসসালামু আলাইকুম ভাবি, ভেতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। নীলা, কেমন আছো তুমি? তোমার শরীরটা ভালো যাচ্ছে তো? জি ভাবি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তা একটু একটু খারাপ লাগবে বোন, প্রথমবার তো তাই। ও হ্যাঁ, যে কারণে আসা, এই নাও একটু পায়েস রান্না করেছিলাম। তুমি তো মিষ্টি জিনিস খেতে আবার বেশ পছন্দ করো, তাই নিয়ে এলাম। এর কি দরকার ছিল ভাবি? আর বেশি কিছু খেতে পারি না, কেমন অস্থির লাগে। যা পছন্দ তাও খেতে পারি না। প্রথমবার মা হচ্ছ, একটু তো স্যাক্রিফাইস সব কিছুতে করতেই হবে। যখন বাচ্চা পৃথিবীতে আসবে তখন তোমার কাছে সব কিছুই ভালো লাগবে, সব কষ্ট ভুলে যাবে। জি ভাবি, এই দিনটার অপেক্ষায় আছি আমি।
আপনার ভাই তো অনেক খুশি। এখন থেকে পরিকল্পনা করছে কি কি করবে বাবু এলে। বলেই পেটে হাত দিয়ে মুচকি হাসি দিল নীলাঞ্জনা। সেবার নীলাঞ্জনা আরহামের সাথে চলে এসেছে। আসার দিন রত্না মির্জা অনেক কান্না করেন, নীলাঞ্জনাকে অনেক আদরও করেন, বলেন নিজের এবং আরহামের খেয়াল রাখতে। এই তো 8 মাস হয়েছে নীলাঞ্জনা আর আরহাম অফিস কোয়ার্টারে উঠেছে। ছোটখাটো একটা একতলা বাড়ি, শুবার জন্য একটা রুম, রান্নাঘর আর একটা বাথরুম। এই ছোটখাটো ঘরটাকে নীলাঞ্জনা নিজের মতো করে প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে। নীলাঞ্জনা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। প্রথম যেদিন নিজের মা হওয়ার কথা জানতে পেরেছিল, তখন আরহাম ওকে জড়িয়ে অনেক কান্না করে। নীলাঞ্জনার শাশুড়ি কয়েকদিন থেকে গেছেন তাদের সাথে। নীলাঞ্জনারাও ঘুরে এসেছে। তাদের পাশেই একটা 2 তলা বাড়িতে সারোয়ার জাহান তার স্ত্রী সন্তান নিয়ে থাকেন। তিনি আরহামের কলিগ। যদিও আরহামের থেকে উচ্চ পদে চাকরি করেন, তবুও কোনো অহংকার নেই তার। উনি এবং উনার স্ত্রী দুজনেই খুব অমায়িক। উনার স্ত্রী রাবেয়া খাতুন নীলাঞ্জনাকে ছোট বোনের মতো ভালোবাসেন। আরহাম যখন বাসায় থাকে না, তখন তিনি প্রায়ই নীলাঞ্জনাকে দেখতে আসেন। সারোয়ার জাহানের 5 বছর একটা ছেলে আছে, নাম রিয়াজ। এই তো কয়েকদিন হলো স্কুলে ভর্তি হয়েছে। তা তো অবশ্যই নীলা, প্রথমবার বাবা হচ্ছে, খুশি তো হবেই। ঠিক আছে নীলা, আমি বরং উঠি, বুঝলে? দুপুর হচ্ছে, রিয়াজকে স্কুল থেকে আনতে যেতে হবে। এমা, কিছু না খেয়ে চলে যাবেন ভাবি? না বোন, আজ না, সময় নেই। আমি বরং যাই, নিজের খেয়াল রেখো। বলে নীলাঞ্জনা থুতনিতে হাত দিয়ে চুমু দিয়ে গেলেন রাবেয়া। রাত 10:30। আরহাম এসেছে কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে নীলাঞ্জনার সাথে খেতে বসেছে। নীলাঞ্জনাকে আরহাম নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এই কাজটা আরহাম সুযোগ পেলেই করে। নিজের হাতে নীলাঞ্জনাকে খাইয়ে দিতে আরহাম অনেক আনন্দ পায়। তা সারাদিন একা একা কি করলে বোঝান? কি আর করব, বসে বসে একটা কাঁথা সেলাই করলাম। রাবেয়া ভাবি এসেছিলেন পায়েস নিয়ে, কতক্ষণ গল্প করলাম ওনার সাথে, তারপর আপনার জন্য অপেক্ষা করলাম। খাবার মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল নীলাঞ্জনা। খাবার মুখে নিয়ে কথা বলাতে আরহাম হেসে দিল। নীলাঞ্জনাকে এখন আরহামের কাছে একদম বাচ্চা বাচ্চা লাগছে। আগে এমনই নীলাঞ্জনা গুলোমুলো ছিল, প্রেগনেন্ট হওয়ার পর যেন আরো গুলোমুলো হয়ে গেছে। নীলাঞ্জনার দিকে তাকালেই আরহামের চোখ জুড়িয়ে যায়। তাই? তা আমার পায়েস কই? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো আরহাম। ইস, আসলে আমার পায়েস অনেক মজা লেগেছে, তাই খেয়ে ফেলেছি। দুঃখিত, আমি আপনাকে কাল পায়েস রান্না করে খাওয়াবো, আপনি দয়া করে মন খারাপ করবেন না। অপরাধীর ন্যায় মুখ বানিয়ে বলল নীলাঞ্জনা। আরহাম নীলাঞ্জনার মুখ দেখে হেসে দিল। আরে আমি তো এমনি বলছিলাম, তুমিও না। নাও, খাওয়া শেষ, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি সবকিছু গুছিয়ে আসছি। আর আমার জন্য পায়েস রান্না করতে হবে না, কাল তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো না। আমার বউ যে অনেক মিষ্টি পছন্দ করে তা আমি খুব ভালো করেই জানি। নীলাঞ্জনার কপালে একটা চুমু দিয়ে চলে গেল আরহাম। নীলাঞ্জনা ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুমের মাঝে নীলাঞ্জনা ঘেমে নিয়ে একাকার। নীলাঞ্জনা স্বপ্নে দেখল একটা ছোট বাচ্চা ওর কোলে। হঠাৎ সে খেয়াল করলো কেউ যেন বাচ্চাটাকে ওর কোল থেকে জোর করে নিয়ে নিল। নীলাঞ্জনা চিৎকার করেও বাচ্চাকে ওই লোকের কোল থেকে আনতে পারছে না। অবশেষে লোকটা বাচ্চাটাকে নিয়ে উধাও হয়ে গেল। এ পর্যায়ে নীলাঞ্জনা চিৎকার করে ঘুম থেকে উঠে গেল। না, বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাচ্চা! নীলাঞ্জনা চিৎকারে আরহামের ঘুম ভেঙে গেল। কি হচ্ছে নীলু, তুমি ঠিক আছো? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? অনেকটা উদ্বিগ্ন হয়ে বলল আরহাম। নীলাঞ্জনা আরহামকে জড়িয়ে ধরল আর স্বপ্নের কথাটা বলল। ও কিছু না নীলু, সারাদিন বাবুকে নিয়ে চিন্তা করো, তাই এরকম স্বপ্ন দেখেছ। এই পানি খাও। আরহামের কথায় নীলাঞ্জনা মাথা নাড়িয়ে পানি খেয়ে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 3:40। তাই আর ঘুমোলো না। উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নিল। আরহামকেও বলল নামাজ পড়ে আসতে। সকালে নীলাঞ্জনা আর রাবেয়া বসে গল্প করছিল। হঠাৎ আরহাম আসে অফিস থেকে। আরহামকে দেখে নীলাঞ্জনা অনেকটা অবাক হয়। একটু আগেই না আরহাম অফিসে গেল, চলে এলো যে? আপনি এই সময়? আপনার কি শরীর খারাপ করছে? আরহামের দিকে তাকিয়ে নীলাঞ্জনা প্রশ্ন করল। আরহাম তাকিয়ে আছে নীলাঞ্জনার দিকে। হঠাৎ তাকে জড়িয়ে ধরল। রাবেয়া লজ্জা পেয়ে মাথা নুইয়ে ফেলল। নীলাঞ্জনা অবাক হলো আরহামের কার্যকলাপে। আরহাম আস্তে করে নীলাঞ্জনাকে সোফায় বসিয়ে দিল। তারপর নীলাঞ্জনার মুখ নিজের হাতের মুঠোয় নিল। অঞ্জনা, আমি তোমায় কিছু বলবো, তুমি নিজেকে শান্ত রাখতে হবে।
এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবাইকে একদিন একদিনের পৃথিবীর মায়া ত্যাগ করে যেতেই হবে। এই চিরন্তন সত্য কথা তুমি মানো তো, তাই না? নীলাঞ্জনা চুপচাপ বসে আরহামের কথা শুনছে। সে বুঝতে পারছে না আরহাম হঠাৎ তাকে এসব কেন বলছে। কি হয়েছে আপনার? এসব কেন বলছেন আমায়? নীলাঞ্জনার কথায় আরহাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে। নীলাঞ্জনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের খাটিয়ায় রাখা মানুষটির দিকে। চোখ তার ঝাপসা, এ যেন স্বপ্ন মনে হচ্ছে। তার প্রাণপ্রিয় আব্বা আর নেই, এটা সে কিছুতেই মানতেই পারছে না। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখল। নীলাঞ্জনা পেছন ফিরে তাকালো, ঝাঁপিয়ে পড়লো আরহামের বুকে। চিৎকার করে কান্না করছে নীলাঞ্জনা। এ কি হয়ে গেল আরহাম সাহেব? আমার আব্বা, আল্লাহ আমার আব্বাকে নিয়ে গেলেন। আমি এখন কাকে আব্বা বলে ডাকবো? আর কোনোদিন কেউ আমাকে আম্মা জান বলে ডাকবে না। কান্না করো না নীলু, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, সবাইকে দুনিয়া ছাড়তে হবে, এটা তো চিরন্তন সত্য। তুমি ভেঙে পড়ো না নীলু, তোমরা ভেঙে পড়লে রাফসান রোকেয়ার কি হবে, আম্মার কি হবে? এখন তো এদের তোমরা ছাড়া আর কেউ নেই, একটু শান্ত হও শোনা। বলেই নীলাঞ্জনাকে জড়িয়ে দাঁড় করালো আরহাম। ওদের পাশে এসে দাঁড়ালো নীলাঞ্জনার বড় ভাই রফিক। 1 মাস হয়েছে দেশে এসেছেন রফিক। নিজের ভুল বুঝতে পেরে মা বাবার কাছে ফিরে এসেছিলেন, কিন্তু আল্লাহ যে বাবাকে এত তাড়াতাড়ি নিয়ে নেবেন ভাবতে পারেননি তিনি। জড়িয়ে ধরলেন নীলাঞ্জনাকে। আর কান্না করিস না বোন, অসুস্থ হয়ে বলবি। আফসানা আর আম্মাকে তো সামলানো যাচ্ছে না, তুই একটু শান্ত হ। আব্বাকে এখন নিয়ে যাব, শেষবারের মতো দেখে নে বোন। বলেই হু হু করে কেঁদে দেয় রফিক। রাফসান একপাশে বসে মুখ হাঁটুতে দিয়ে কান্না করে যাচ্ছে। নীলাঞ্জনা এসে দাঁড়ালো রাফসানের সামনে। কারো উপস্থিতি টের পেয়ে রাফসান মাথা তুলে তাকালো। নীলাঞ্জনাকে দেখে দাঁড়িয়ে গেল রাফসান, জড়িয়ে ধরল তার আদরের বোনকে। বুবু, আব্বা আর নেই। বুবু, আমি প্রতিদিন কার সাথে নামাজ পড়তে যাব? কাকে আব্বা বলে ডাকবো? বুবু, আমার আব্বাকে ফিরিয়ে দাও। বুবু, আমার কষ্ট হচ্ছে। রাফসানের কান্নায় ভারী পড়ে নিস্তব্ধ রুম জুড়ে। হৃদয় এসে রাফসানকে ছাড়িয়ে নেয় নীলাঞ্জনার কাছ থেকে। চোখের ইশারায় আরহামকে বলে নীলাঞ্জনাকে এখান থেকে নিয়ে যেতে। আরহাম এসে নীলাঞ্জনাকে ধরতে নিলে নীলাঞ্জনা জ্ঞান হারায়। 2 মাস হয়েছে মোর্শেদ হোসেন মারা গেছেন। এই 2 মাস নীলাঞ্জনা বাবার বাড়িতেই ছিল। আজ আরহাম এসেছে নীলাঞ্জনাকে নিয়ে যেতে। রফিক এখন দেশেই থাকেন, তিনি একেবারে ফিরে এসেছিলেন। বাবা নেই, ভাই বোনদের দায়িত্ব তাকেই নিতে হবে। বাবা মারা যাওয়ার আগে রফিকের বিয়ে ঠিক করেছিলেন। বাবার মৃত্যুতে বিয়ে পিছিয়ে যায়, আরো কয়েকদিন পর বিয়ে করবেন তিনি। অনেক তো হলো, এবার সংসারের হাল ধরবেন। বাবাকে নিরাশ করতে চান না। বিদেশ থেকে এসে বাবার কাছে মাপ চেয়েছিলেন রফিক। ভেবেছিলেন সব ঠিক করে বাবার মন জয় করবেন, কিন্তু তার আগেই আল্লাহর ডাক এসে নিয়ে গেলেন বাবাকে। নীলাঞ্জনা নিজের রুমে বসে কোরআন শরীফ পড়ছে। কোরআন শরীফ পড়া শেষে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। 1 সপ্তাহ হয়েছে বাসায় এসেছে, আকাশের দিকে তাকিয়ে আছে। আজ খুব বাবার কথা মনে পড়ছে। বাবার আদর ভালোবাসা মনে পড়তেই চোখটা ভিজে উঠল নীলাঞ্জনার। সেদিন রাতে সে স্বপ্ন দেখেছিল। স্বপ্নের মানে সে তার আব্বার মৃত্যুর পর বুঝতে পারল। তার আব্বাকে আল্লাহ নিয়ে যাবেন বলেই এই স্বপ্ন দেখেছিলেন। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ পেটে চিনচিনে ব্যথা অনুভব করলো নীলাঞ্জনা। আস্তে আস্তে গিয়ে বিছানায় বসলো। আস্তে আস্তে ব্যথা যেন বেড়ে গেল। ছটফট করতে থাকলো নীলাঞ্জনা। আরহাম এতক্ষণ বাথরুমে ছিল। বাথরুম থেকে বের হয়ে নীলাঞ্জনার এরকম অবস্থা দেখে দৌড়ে গেল নীলাঞ্জনার কাছে। নীলু, কি হচ্ছে? এরকম কেন করছো? আরহাম সাহেব, আমার মনে হয় সময় এসে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। একটু অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসছি। বিছানা থেকে নামবে না, আমি ভাবিকে রেখে আনছি। বলেই আরহাম বেরিয়ে গেল। তার বুকটা ধুকপুক করছে। আরহামের কোলে তোয়ালেতে পেঁচানো একটা ছোট বাচ্চা। ছেলে হয়েছে আরহাম নীলাঞ্জনার। আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। ছেলের কানের কাছে গিয়ে আজান দেয় আরহাম। একে একে সবাই আরহাম নীলাঞ্জনার ছেলেকে দেখে নেয়। রাফসান আর রোকাইয়া ভীষণ খুশি তাদের ভাগ্নিকে দেখে। হবে না বা কেন, বাচ্চাটার চেহারায় অনেকটা মোর্শেদ হোসেনের প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে। এখনো এতটা বোঝা যাচ্ছে না। আরহাম বাচ্চাকে নিয়ে নীলাঞ্জনার কাছে গেল। নার্স এসে নীলাঞ্জনাকে ধরে বসিয়ে দিল। নীলাঞ্জনা কোলে তুলে নিল তার সন্তানকে। মুখের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল।
আব্বা, আমার আব্বা ফিরে এসেছেন, আমার ছেলে হয়ে আমার কাছে ফিরে এসেছেন। আরহাম সাহেব দেখেছেন আপনি, অনেকটা আব্বার মতো হয়েছে না? আরহামের চোখেও পানি। এক পাশ থেকে নীলাঞ্জনাকে জড়িয়ে ধরল আরহাম। নীলাঞ্জনার মাথায় চুমু দিয়ে ছেলের ছোট ছোট হাতে চুমু খেল। অঞ্চনা একদম আব্বার মতো, আর অনেকটা তোমার মতো। কি নাম রাখবে ছেলের, ঠিক করেছো? আরমান মির্জা। সুন্দর না নামটা? মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে, এটাই নাম থাক। বলেই নীলাঞ্জনার কপালে চুমু দিল আরহাম। সে আজ অনেক খুশি। আসসালামু আলাইকুম আরহাম ভাই, কেমন আছেন? কারো সালাম দেওয়ায় সামনে তাকালো আরহাম। তাকাতেই দেখতে পেল অতি সুদর্শন এক যুবক, যার ঠোঁটের কোণায় ঝুলছে একটা ছোট্ট হাসি। ওয়ালাইকুম আসসালাম মাহির, তুমি এখানে? না মানে তুমি তো 3 দিনে ছুটি নিয়েছিলে, এত তাড়াতাড়ি চলে এলে যে? আর বলবেন না ভাই, বাড়ি গিয়ে ভালো লাগেনি তাই চলে এলাম। এখন এখানে এসেও ভালো লাগছে না, কেমন একটা দম বন্ধ লাগছে। আগের জীবনই ভালো ছিল, কোনো কাজ কাম করা লাগতো না, শুধু বসে বসে খাও আর ঘুমাও, আর মাঝে মধ্যে 2-1টা প্রেম করো। বলেই একটা বিরক্তিকর মনোভাব পোষণ করে। তার কথা শুনে আরহাম হেসে দেয়। তুমি ঠিক হলে না মাহির, তা কতদিন এইভাবে চলবে? ভালো চাকরি করো, একটা লাল টুকটুকি বউ দেখে বিয়ে কেন করে নিচ্ছ না? তুমি দেখতে তো মাশাআল্লাহ, মেয়েরা আর তাদের পরিবর্তে তোমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একটা সুযোগ কাউকে দিচ্ছ না কেন? দূর, এসব বিয়ে শাদী আমার ভালো লাগে না। বিয়ে বলতে প্যারা ছাড়া কিছু না ভাই, ওসব আমার দ্বারা হবে না। আর বিয়ের কি দরকার? বিয়ে ছাড়াই তো বাবা হয়ে গেলাম। আপনার ছেলে তো আমায় আব্বা বলে ডাকে, কি ভাগ্য আমার, তাই না ভাই? বলেই মুচকি হাসি দিয়ে আরহামের দিকে তাকালো মাহির। বাদ দিন আমার কথা, আপনার খবর বলুন ভাই। ভাবির খবর কি? আর আমার আব্বাজান কেমন আছেন? ওর তো এবার 9 মাস হতে চললো, তাই না? দেখি একবার সময় করে দেখতে যাব। ভালো আছে, আর আমার ছেলে তোমাকে বাবা বলে ডাকে, তাতে কি হয়েছে? তোমার নিজের একটা পরিবার থাকা, একটা সুন্দর সংসারের প্রয়োজন আছে, তাই না? না ভাই, তার দরকার নেই। ওসব সংসারের প্যারা সামলানো আমার পক্ষে সম্ভব নয়। বিরক্ত লাগছে ভাই, বাদ দিন আমার কথা। বললেন না তো আপনি ভালো আছেন কি না? আপনাকে কেমন অসুস্থ দেখাচ্ছে? আসলে মাহির, আমার শরীরের দিন কদিন ভালো যাচ্ছে না, তাই ডাক্তার দেখালাম, আর ডাক্তার চেক আপ করে কয়েকটা টেস্ট দিয়েছে। করিয়েছেন টেস্ট ভাই? কি এলো রিপোর্টে? আর ভাবি জানে আর আপনার শরীর খারাপ, আমায় বলেননি কেন? মাহিরের অস্থিরতা দেখে হাসলো আরহাম। এই ছেলেটা এমনই, বেপরোয়া জীবনযাপন করতে ভালোবাসে, কিন্তু যাকে একবার আপন ভাবে তার জন্য জান পর্যন্ত দিতে দ্বিধাবোধ করে না। এই যেমন আরমান একবার অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তখন আরমানের বয়স 3 মাস। আরহাম কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে গিয়েছিল। নীলাঞ্জনা সেদিন একা ছিল। রাতে অসুস্থতার মাঝে নীলাঞ্জনা সারোয়ার আর ওনার স্ত্রীকে ডেকে পাঠায়। সেদিন মাহিরও ছিল তাদের সাথে। ছেলেটা সারা রাত হাসপাতালে আরমান আর নীলাঞ্জনাকে দেখে রেখেছিল। তারপর থেকে আরমানের জন্য মাহির একটা আলাদা টান অনুভব করে। এরপর থেকে প্রায় প্রতিদিন মাহির আরহামের বাসায় যায়, আরমানের সাথে সময় কাটায়। ছোট ছেলে আরমানও কি পেয়েছে কে জানে মাহিরের মাঝে, হুটহাট বাবা বলে ডেকে ফেলে। মাহিরকে পেয়ে গেলে তার আর কিছুর প্রয়োজন হয় না। এসব ভাবতেই আরহাম একটা মুচকি হেসে মাহিরের দিকে তাকায়। দেখে মাহির তাকিয়ে আছে আরহামের দিকে উত্তরের আশায়। টেস্ট এখনো করাইনি মাহির, করাবো, দেখি আজ যাব। তোমার ভাবিকে জানাইনি, শুধু টেনশন করবে। আর আরেকটা কথা, নীলা আবার কনসেপ্ট করেছে, 2 মাস চলছে। আল্লাহ, কি বলছেন ভাই? আমাদের আরেকটা পুচকে আসবে? আলহামদুলিল্লাহ, এ তো খুশির খবর। আপনাদের তো মিষ্টি খাওয়াতে হবে আমায়, আর টেস্ট করাতে গেলে আমায় বলবেন, আমি যাব আপনার সঙ্গে। আর আমায় মিষ্টি খাওয়াতে হবে কিন্তু ভাই। কিন্তু আমার অনেক চিন্তা হচ্ছে মাহির, যেদিন থেকে আমি নীলু 2 জন থেকে 3 জন হলাম, সেদিন থেকে অনেক ভয় হয় আমার মাহির। আমি ভাবি এই 2টা মানুষের আমি না থাকলে কি হবে। আমার অসুস্থতায় ভয়টা যেন আরো বেড়ে গেছে। এর মাঝে নীলু আবার। বলতেই আরহামের চোখটা ভিজে গেল। এভাবে কেন বলছেন ভাই? আপনার কিছু হবে না ইনশাল্লাহ, এত কেন চিন্তা করছেন? জানি না মাহির, আমার কিচ্ছু ভালো লাগছে না। সেদিন ডাক্তার কাছে গিয়ে ওনার মুখ দেখে বুঝতে পারলাম টেস্টে ভালো কিছু আসবে না ভাই। আমার খুব ভয় হয় মাহির। আমার নীলু আমার ছাড়া কিচ্ছু বুঝে না, ছেলেটাও মায়ের মতো হয়েছে। আমার কিছু হলে ওদের কে দেখবে? এক প্রকার উত্তেজিত হয়ে গেল আরহাম। আরহাম ভাই, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে বলে দিলাম। চলুন তো চলুন,
আপনি আমার সাথে? আমরা এখন টেস্ট করাতে যাব। আপনাকে এভাবে দেখতে ভালো লাগছে না আমার। এই ব্যাঙের ডাক্তার কি করছে আল্লাহ ভালো জানে। মুখটা ব্যাঙের মতো বানিয়ে রেখেছিল, তাই আপনার এই অবস্থা। চলুন উঠুন, আপনার টেস্ট করিয়ে আব্বাজানকে দেখতে যাব, সাথে মিষ্টিও কিনবো। চলুন ভাই চলুন, দেরি হচ্ছে। মাহির এক প্রকার টেনে নিয়ে গেল আরহামকে। নীলাঞ্জনা বসে রুকাইয়ার সাথে গল্প করছিল। 2 দিন হয়েছে রুকাইয়া ঘুরতে এসেছে। রুকাইয়ার কোলে আরমান বসে খেলা করছে। এমন সময় দরজার করাঘাতে 2 বোনের কথার ব্যাঘাত ঘটে। নীলাঞ্জনা উঠতে নিলে রুকাইয়া নীলাঞ্জনাকে বসতে বলে, নিজে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই রুকাইয়া হা করে তাকিয়ে থাকে দরজার ওপর পাশে দাঁড়ানো সুদর্শন যুবকের দিকে। রুকাইয়ার এভাবে তাকিয়ে থাকা দেখে মাহির কিছুটা অপ্রস্তুত হয়। এটা নতুন কিছু নয়, মাহির একটু বেশি সুদর্শন, তাই মেয়েরা মাহিরের দিকে এভাবেই তাকিয়ে থাকে। কিন্তু আজ কেন যেন রুকাইয়ার এভাবে তাকিয়ে থাকা মাহিরকে বিব্রত করছে। কিরে রুকু, কে এসেছে? নীলাঞ্জনা গিয়ে দেখে মাহির দাঁড়িয়ে আছে। মাহিরকে দেখে নীলাঞ্জনার মুখে হাসি ফুটে ওঠে। মাহির ভাই যে, আসুন, ভেতরে আসুন। মাহির এরপরে আরহামও ঘরে এসে ঢুকে। আরমান তো মাহিরকে দেখে আবা বলে কোলে উঠে গেল। কি আব্বাজান, কি খবর আপনার? ভালো আছেন? আরমান কিছু না বলে মাহিরের গালে লালা দিয়ে ভরিয়ে দেয়। মাহির তা দেখে আরমানের গালে শব্দ করে চুমু খায়। আরমান খিলখিল করে হেসে ওঠে। আর আরহামান নীলাঞ্জনা মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। আর রুকাইয়া এখনো থম মেরে দরজার পাশে দাঁড়িয়ে আছে। আরহাম তা দেখে রুকাইয়ার কাছে এগিয়ে যায়। কি শালি সাহেবা, আপনি এইভাবে থম মেরে কেন গেলেন? আরহামের কথায় রুকাইয়া সম্বিত ফিরে পায়। কিছু না বলে সোফায় গিয়ে বসে। মাহির আর চোখে একবার রুকাইয়ার দিকে দেখে নেয়। ভাবি কেমন আছেন? নিশ্চয়ই ভালো। শুনলাম আমি আবার চাচু হচ্ছি, শুনে খুব খুশি হয়েছি ভাবি। আরহাম ভাইকে তো জোর করে নিয়ে মিষ্টি খেলাম। মাহিরের কথায় নীলাঞ্জনা কিছুটা লজ্জা পায়। ভালো ভাই, আপনি বসুন, আমি আসছি। এক প্রকার দৌড়ে গেল নীলাঞ্জনা। আর মাহির নীলাঞ্জনা লজ্জা পাওয়া দেখে উচ্চ স্বরে হেসে ওঠে। আরহামের দিকে তাকায়। আরহাম মাহিরের দিকে তাকিয়ে একটা মলিন হাসি দেয়। তা দেখে মাহিরের হাসি মিলিয়ে যায়। বুবু, লোকটা কে? নীলাঞ্জনা মাহিরের জন্য নাস্তা বানাচ্ছিল। রুকাইয়ার দিকে তাকিয়ে দেখে রুকাইয়ার মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির নাম ওনার। খুব ভালো, জানিস তোর দুলাভাইয়ের সাথে একই অফিসে কাজ করে। ওনার জুনিয়র, খুব আন্তরিক। দেখেই বোঝা যায়। ছেলেটা কিন্তু মারাত্মক সুন্দর আপু। সব থেকে সুন্দর চোখ দুটো, কি বড় বড়। ছেলে মানুষ এত সুদর্শন হয়, ওনাকে না দেখলে বুঝতামই না। নীলাঞ্জনা রুকাইয়ার কথায় পাত্তা দেয় না। ঠিক আছে, এত দেখতে হবে না, যা এটা ওদের দিয়ে আয়। রুকাইয়ার হাতে নাস্তা ধরিয়ে দেয় নীলাঞ্জনা। রুকাইয়া আর হামদের নাস্তা দিয়ে চলে আসে। এর মাঝে মাহিরের সাথে ওর চোখাচোখি হয়। সেদিন মাহির ওদের সাথে কিছু সময় কাটিয়ে চলে যায়। আর আরহামকে এত চিন্তা করতে মানা করে। কাল টেস্টের রিপোর্ট দেবে। আরহাম আর মাহির গিয়ে নিয়ে আসবে রিপোর্ট। আরহাম রিপোর্ট হাতে নিয়ে বসে আছে। একটু আগে ডাক্তারের কাছে রিপোর্ট দেখিয়ে এসেছে। মাহির তার কাঁধে হাত রেখে বসে আছে। আরহামের চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। একটু আগে ডাক্তারের কথা মনে পড়ে আরহাম। দেখুন মিস্টার মির্জা, আমি আপনার লক্ষণ দেখেই আগেই এরকম কিছু একটা রিপোর্ট আসবে ভেবেছিলাম। আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, আর আপনি এখন 3rd স্টেজে আছেন। বলে ডাক্তার তাকালো আরহামের দিকে। আরহাম যেন কথা বলতে ভুলে গেল। মাহির শুকনো একটা ঢোক গিলে আরহামের দিকে তাকালো। আরহামের ফ্যাকাশে মুখ দেখে তার দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হলো। এসব কি বলছেন ডক্টর? এভাবে কিভাবে? এর কি চিকিৎসা আছে ডক্টর? মাহিরের কথায় ডাক্তার তাকায় মাহিরের দিকে। দেখুন মাহির, যেটা রিপোর্টে এসেছে আমি সেটাই বলেছি। আপনাদের একটু শান্ত হয়ে আমার কথা শুনতে হবে। রক্তের যে কোনো কোষের অস্বাভাবিকতা বৃদ্ধি পেলেই রক্তের ক্যান্সার জন্ম নেয়। একটি স্বাভাবিক কোষ থেকে 10টি, সেই 10টির প্রতিটি থেকে আরও 10টি করে, পরবর্তীতে আরও শত সহস্র লক্ষ, এভাবেই এরা বাড়তে থাকে। অস্বাভাবিক কোষগুলো নিজের কাজ ঠিকমতোই করে না, আর অন্য স্বাভাবিক কোষগুলো জন্ম নিয়ে ঠিকমতো বাড়তে দেয় না। বিভিন্ন ধরনের অঙ্গে জমে গিয়ে সেসব অঙ্গের কাজে নানান ধরনের বাধা দেয়। ব্লাড ক্যান্সারের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন 1. শ্বেতকণিকা থেকে বা হোয়াইট ব্লাড সেল থেকে সৃষ্ট ব্লাড ক্যান্সারকে নিউক্লিয়ার ব্লাড ক্যান্সার বলে। এই ধরনের ব্লাড ক্যান্সার 3 ধরনের হয়ে থাকে: একিউট মাইলোব্লাস্টিক নিউকোমিয়া, একিউট নিউক্লোব্লাস্টিক নিউকোমিয়া, ক্রনিক নিমকোসলাস্টিক নিউক্লিমিয়া।
নাসিকা গ্রন্থি থেকে সৃষ্ট এক ধরনের ব্লাড ক্যান্সারকে নিউফোমা বলে। এই ধরনের ব্লাড ক্যান্সার দুই ধরনের হয়ে থাকে, হজকিন এবং নন হজকিন নিউফোমা, নিম্ফোব্লাস্টিক নিউফোমা। মাইলোমা এবং প্লাজমা সেল নিউক্লোমিয়া। প্লাজমা সেল থেকে সৃষ্ট ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার কেন হয় তার সঠিক কারণ এখনও অস্পষ্ট। নানান ধরনের তেজস্ক্রিয়তার প্রভাব, রাসায়নিক বর্জ্য, ধূমপান, কৃত্রিম রং, কীটনাশক, ভাইরাস ইত্যাদির থেকে দায়ী করা হয়। এগুলোর প্রকারেই জিনে মিউটেশন ঘটে যায় এবং কোষ বিভাজনে অস্বাভাবিক উল্টাপাল্টা সংকেত প্রবাহিত করে। তার কোষ বিভাজনের অস্বাভাবিকতা দেখায় যায়, পরিণত অস্বাভাবিক কোষ প্রবাহে চলে আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, যে কোনো ধরনের ইনফেকশন থাকা, বংশগত কারণে, ধূমপান ইত্যাদির কারণেও ব্লাড ক্যান্সার হতে পারে। ব্লাড ক্যান্সার ছোট বড় যে কারোরই হতে পারে। ব্লাড ক্যান্সার ভালো চিকিৎসা পদ্ধতি রয়েছে। চিকিৎসা করলে মিস্টার আরহাম ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আল্লাহকে ডাকুন, উনি সব ঠিক করার মালিক। মিস্টার আরহামের চিকিৎসার ব্যবস্থা যত দ্রুত সম্ভব করানো উচিত। আরও অনেক কিছু ডাক্তার বলে তাদের। ডাক্তারের কাছে এসে ওই যে আরহাম বসে আছে, এখনো টু শব্দও করেনি। হঠাৎ আরহাম চেয়ারে মাথা এলিয়ে দেয়, চোখ বন্ধ করলো। ওর চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। মাহির আরহামের দিকে অসহায় মুখ করে তাকিয়ে থাকলো। ভাই, এভাবে ভেঙে পড়বেন না। চিকিৎসা করালে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। ভাই, কিছু তো বলুন। হঠাৎ আরহাম শক্ত করে মাহিরকে জড়িয়ে ধরল। মাহির ভাই, আমার এ কি হয়ে গেল? যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আমার নীলাঞ্জনের কি হবে ভাই? আমি তোকে প্রমিস করেছি ওকে ছেড়ে কোথাও যাব না। আমি কি আমার কথা রাখতে পারবো না? আমার কিছু হলে আমার ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে যাবে ভাই। আমি এখন কি করব? বলেই শব্দ করে কেঁদে দিল আরহাম। আরহামের কথা শুনে মাহির নিজের কান্না আটকে রাখতে পারল না। যতই সে আরহামকে সান্ত্বনা দিক, মনে মনে সেও অনেক ভয় পাচ্ছে। আরহাম তাকিয়ে আছে তার কোলে থাকা ছোট মেয়েটার দিকে। কি সুন্দর মেয়ে তার! কিভাবে বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরহামের শুষ্ক ঠোঁটে হাসি ফুটে উঠল। মাশাআল্লাহ, আমার জান্নাত, আমার রাজকন্যা। কপালে একটা চুমু দিল আরহাম। নীলাঞ্জনা তাকিয়ে আছে আরহামের দিকে। আরহাম আগের থেকে অনেক বেশি শুকিয়ে গেছে। কই সুঠাম দেহি আরহাম, আর কোথায় এই রোগা আরহাম। চোখের নিচে অনেক কালি পড়ে গেছে। নীলাঞ্জনার প্রেগনেন্সি 3 মাস থেকে আরহামের অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়। নীলাঞ্জনা তার প্রেগনেন্সিতে হাসপাতাল আর বাড়িতে ছোটাছুটি করেছে। আজ সকালে নীলাঞ্জনার পেইন উঠে নীলাঞ্জনা তখন আরহামের শিওরে বসেছিল। তখন পেইন উঠলে তাকে নিয়ে যাওয়া হয়। আরহাম তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি ভেবেছিল। মেয়ে হয়েছে আরহাম নীলাঞ্জনার। একদম আপনার মতো হয়েছে আরহাম সাহেব। কি নাম রাখবেন মেয়ের? নীরা মির্জা। অনেক আগে ভেবে রেখেছিলাম। ভালো লেগেছে তোমার? নীলাঞ্জনার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আর আরহাম সাহেব কত খুশি আজ। আজ যদি মানুষরা সুস্থ থাকতো তাহলে কত আনন্দ করত। এমন সময় দরজায় কেউ নক করলো। মাহির দাঁড়িয়ে আছে। কোলে তার আরমান। আরমানের এখন 1.5 বছর চলছে। সে এখন হাঁটতে পারে, আম্মা আব্বা দাদু ডাকতে পারে। আরহামকে দেখে আরমান আব্বা বলে ডেকে ওঠে। আরহাম নীরাকে নীলাঞ্জনার পাশে শুইয়ে দেয়। আস্তে আস্তে হেঁটে গিয়ে মাহিরের কাছ থেকে আরমানকে কোলে নেয়। বাবার কোলে গিয়ে আরমান আরহামের ঘাড়ে মাথায় এলিয়ে দেয়। আরহামের বুক প্রশান্তিতে ভরে যায়। মাহির হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে মনোযোগ দিয়ে বাইরে তাকিয়ে থাকে। মাহির ভাই। কারো ডাকে মাহির তার পাশে তাকায়। রুকাইয়া দাঁড়িয়ে আছে, হাতে তার খাবার। আপনি কাল থেকে কিছু খাননি, আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, খেয়ে নিবেন আসুন। রুকাইয়ার কথায় মাহির একটা মুচকি হাসি দিয়ে রুকাইয়ার সাথে যায়। আমার জন্য এত কিছু কেন করছো রুকাইয়া? আমি তো তোমার কেউ নই। আপনি তো বুবু আর দুলাভাইয়ের জন্য এত কিছু করছেন, আমি না হয় আপনার জন্য করলাম। রুকাইয়ার কথায় মাহির রুকাইয়ার দিকে তাকায়। তুমি যেটা ভাবছো সেটা কখনো সম্ভব নয় রুকাইয়া। তুমি শুধু আমার মোহে আটকে আছো, আর কিছু না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ, নাকি আপনার অন্য কাউকে পছন্দ? আমার থেকে দূরে থেকো রুকাইয়া। তুমি আরো বেটার কাউকে ডিজার্ভ করো। আসছি। এক প্রকার পালিয়ে গেল মাহির। রুকাইয়ার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আপনি এমন কেন করেন মাহির? আমাকে ভালোবাসলে এত কিসের বাধা আপনার? চোখের পানি মুছে নীলাঞ্জনার কেবিনে যায় রুকাইয়া 3 মাস পর।
এই 3 মাস নীলাঞ্জনা সব সময় আরহামের সাথে ছিল। প্রতিদিন রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে আরহামের সুস্থতার জন্য কান্না করেছে। নীলাঞ্জনার শাশুড়ি ছেলের অবস্থা দেখে অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। একটু আগে নীলাঞ্জনা এসেছে ছেলে মেয়েকে সাথে নিয়ে। কেবিনে ঢুকে দেখে আরহাম আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। এটা এখন আরহাম প্রতিদিন করে। আকাশের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে আর দীর্ঘশ্বাস ফেলে। আরহাম সাহেব! নীলাঞ্জনার ডাকে তাকায় আরহাম। নীলাঞ্জনার কাছ থেকে মেয়েকে কোলে তুলে নেয়। তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না বলছেন? এই সময় আমার তোমাদের দেখে রাখা উচিত ছিল, কিন্তু আমি তোমাদের দেখে রাখতে পারছি না। এভাবে কেন বলছেন? আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আমরা অনেক আনন্দ করব। আপনার ছেলে মেয়ে সবসময় আপনার সাথে থাকবে। নীলাঞ্জনার কথায় আরহাম একটা মলিন হাসি দেয়। নীলু, আমার কিছু হয়ে গেলে তোমরা একা হয়ে যাবে, তাই না? আমি তুমি মাফ করে দিও বলছেন। এসব কি বলছেন আপনি? আপনার কিছু হবে না। এসব বলবেন না আরহাম সাহেব, আমার ভালো লাগে না শুনতে। আরহাম নীলাঞ্জনার হাত ধরে টেনে এনে কপালে একটা চুমু দেয়, ছেলের গালে একটা চুমু দেয়। 3 জনকে একসাথে জড়িয়ে ধরে। নীলাঞ্জনা কিছুক্ষণ বসে ছেলেকে নিয়ে বাইরে যায়। মেয়েকে বাবার কাছে রেখে যায়। একটু পর মাহির এসে কেবিনে ঢুকে। আরহামের পাশে বসে মাহির। কেমন আছেন ভাই? বলে নীরার গাল টেনে দেয়। আমি আর কেমন থাকবো মাহির, তুমি কেমন আছো সেটা বলো। ভালো নেই ভাই, আপনাকে ছাড়া অফিস ফাঁকা ফাঁকা লাগে। অনেক মিস করি ভাই আপনাকে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, জম্পেশ আড্ডা দেব ভাই আমরা। বলে হেসে উঠে মাহির। আরহাম হঠাৎ মাহিরের হাত নিজের হাতে মুঠোয় নেয়। আরহামের কাজে মাহির অনেক অবাক হয়। আজ তোমার কাছে কিছু চাইবো মাহির, বলতে গেলে কিছু অনুরোধ করব। তুমি কথা দাও, আমার কথা ফেলবে না? কি হয়েছে ভাই, এমন ভাবে বলছেন কেন? আমি আপনার সব কথা রাখার চেষ্টা করি, বলুন কি বলবেন। মাহির, আমার যদি কিছু হয়ে যায়, তুমি কেমন নীলু আমার ছেলে মেয়েকে দেখে রাখবে? ওদেরকে কখনো একা ফেলে যাবে না। আমি কোথায় যাব ভাই? আপনার ছেলে মেয়েকে অনেক ভালোবাসি ভাই আমি। আর আপনি তো সুস্থ হয়ে যাবেন, এসব কথা উঠছে কেন সেটা তো বুঝতে পারছি না আমি। আমি জানি মাহির, তুমি ওদের ভালোবাসো, কিন্তু আমি চাই তুমি তাদের বাবার দায়িত্ব নাও। আমার নীলুকে। আরহাম আর কিছু বলতে পারে না। মাহির চিৎকার করে উঠে দাঁড়ায়। আরহাম ভাই, আপনার মাথা খারাপ হয়ে গেছে। এসব কি বলছেন আপনি? ভাবি যদি জানতে পারে আপনি এসব বলছেন, কতটা কষ্ট পাবে আপনার কোনো ধারণা আছে? আমি তো বলছি ভাই আপনি সুস্থ হয়ে যাবেন, কেন এত চিন্তা করছেন ভাই? না মাহির, আমি অনুভব করতে পারছি আমার সময় ফুরিয়ে আসছে। আমার আল্লাহর ডাক পড়ে গেছে মাহির। প্লিজ ভাই, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোর কাছে শেষবারের জন্য কিছু চাইছি, আমাকে নিরাশ করিস না। আমি যে মরেও শান্তি পাবো না, আমার ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, সেটা আমি কিছুতেই মানতে পারবো না ভাই। আমার অনুরোধটা রাখ ভাই, দয়া কর আমায়। বলে ঝরঝর করে কেঁদে দিল আরহাম। মাহির আর কেবিনে দাঁড়ালো না। কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। বেরিয়ে পড়ল কেবিন থেকে। নীরা বাবার কান্না দেখে নিজে কেঁদে দিল। নার্স এসে নিয়ে নিল নীরাকে। মিস্টার আরহাম, আপনি এভাবে কান্না করছেন কেন? আমি কি আপনার স্ত্রীকে ডেকে দেব? আরহামকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলো নার্স। তার দরকার নেই, আপনি কি দয়া করে আমাকে একটা খাতা আর কলম দিতে পারবেন? আরহামের কথায় নার্স তাকে খাতা আর কলম এনে দিল। মাহির মসজিদের বারান্দায় বসে আছে। একটু আগে নামাজ পড়ে আরহামের জন্য দোয়া করেছে সে। বসে বসে ভাবছে 2 বছর আগের কথা, যখন সে নতুন নতুন চাকরিতে জয়েন করেছিল। সেদিন ছিল পড়ন্ত বিকেল। অফিস কোয়ার্টারের বাইরে ঘুরে ঘুরে দেখছিল মাহির। হঠাৎ তার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা একজনের উপর। সে খিলখিল করে হেসে কথা বলছে কারো সাথে। ওই মুহূর্তে মনে হয়েছিল মাহিরের তার 26 বছর জীবনের সবচেয়ে অপরূপ মেয়ে দেখেছে সে। এরপর থেকে প্রতিদিন বিকেলে সে মেয়েটিকে এক ঝলক দেখতে আসত। এর কিছুদিন পর আরহামের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। আরহাম সেদিন তাকে নিজের বাসায় নিয়ে যায়। সেদিনই সে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায়। তার হৃদয়ের রানী আর কেউ না, আরহাম মির্জার স্ত্রী নীলাঞ্জনা। সেদিন প্রথমবার তার মন ভেঙেছিল। আরহামের বাসা থেকে এসে মাহির জীবনে প্রথমবার সিগারেট ধরে। সেদিন রাতে অনেক কান্না করে মাহির। যে মাহির মেয়েদের সাথে সবসময় ফ্লার্ট করত, সে মাহির কোনো মেয়ের জন্য কান্না করবে, এও কি সম্ভব? অনেক সময় কান্না করে নিজের মনকে বুঝায় মাহির। এক জীবনে সবাই সবকিছু পায় না। তার জীবনে অনেক প্রাপ্তি আছে,
কিছু প্রাপ্তির মাঝে এই অপ্রাপ্তি না হয় থাক। তার হৃদয় হরণকারী অন্য কারো অর্ধাঙ্গিনী। আরহাম অনেক ভালোবাসে নীলাঞ্জনাকে, তাই সে সব ভুলে যাওয়ার চেষ্টা করে। আরহামের ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসে। কিন্তু চাইলে কি সব ভুলে যাওয়া যায়? আজ আরহামের কথায় পুরনো ঘা আবার তাজা হয়ে ওঠে। সে তো জানে নীলাঞ্জনা আরহামকে কত ভালোবাসে। আল্লাহ, তুমি আরহাম ভাইকে সুস্থ করে দাও। লোকটা যে অনেক ভালো, ওনার কিছু হলে নীলাঞ্জনা পাগল হয়ে যাবে। তুমি আমার ভাগ্যের আয়ু তুমি তাকে দিয়ে দাও, আমার সব সুখ তাকে দিয়ে দাও। আল্লাহ, দয়া করো তুমি। চোখ বন্ধ করে নেয় মাহির। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। রাত ৩টা বাজে। নীলাঞ্জনা ঘুমিয়ে আছে ছেলে মেয়েকে নিয়ে আরহামের কেবিনে। পাশের বেডে আরহাম ঘুমিয়ে আছে। হঠাৎ নীলাঞ্জনা গুঙানির শব্দ পায়। ঘুম ভাঙে নীলাঞ্জনার। চেয়ে দেখে আরহাম কিছু বিড়বিড় করছে। নীলাঞ্জনা তাড়াতাড়ি আরহামের কাছে যায়। মাহির, মাহির, আমার নীল, আমার বলছেন মাহির। কি হয়েছে আপনার আরহাম সাহেব? কোথায় কষ্ট হচ্ছে বলুন আমায়। মাহির ভাই এখানে নেই, কি বলবেন বলুন আমায়। এরকম কেন করছেন আরহাম সাহেব, কথা বলুন। আরহাম জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলো, আর শুধু মাহিরের নাম ডাকছে। একটু পর সবকিছু বন্ধ হয়ে গেল, আর নীলাঞ্জনা স্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নীলাঞ্জনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরহামের দিকে। কি সুন্দর ঘুমিয়ে আছে মানুষটা। কাল পর্যন্ত সব তো ঠিক ছিল। চোখ দিয়ে তার অশ্রুর ধারা বইছে। শরীরে তার সাদা শাড়ি, মাথায় ঘোমটা টানা। হঠাৎ সদর দরজা দিয়ে কেউ দৌড়ে প্রবেশ করলো। মাহির খাটিয়ার সামনে স্তব্ধ হয়ে বসে পড়ল। আরহাম ভাই, আপনার কি হয়ে গেল? কাল না কথা বললেন, এত কিসের তাড়া ছিল আপনার? আমার জন্য অপেক্ষা কেন করলেন না ভাই? আপনি আপনার ছেলেমেয়ের কথা ভাবলেন না ভাই? আপনার অঞ্জনা, আপনার বৌজান, আপনার মা সবাইকে একা করে চলে গেলেন ভাই। পাগলের মতো খাটিয়া ধরে কান্না করছে মাহির। দেখে মনে হচ্ছে তার নিজের আপন ভাই মারা গেছে। মাহির উঠ, নিয়ে যেতে হবে আরহামকে, শক্ত কর নিজেকে। হঠাৎ গুটি গুটি পায়ে কেউ হেঁটে মাহিরের পাশে এসে তার শার্ট ধরে টানলো। আব্বান। মাহির ঝাপটে ধরলো আরমানকে। আব্বা যান, আপনার আব্বা চলে গেছে বলতে আরো জোরে কান্না করে মাহির। আরহামকে নিয়ে যাওয়ার সময় নীলাঞ্জনা অনেক পাগলামি করে। শেষ পর্যন্ত জ্ঞান হারায় নীলাঞ্জনা। বুবু, মাহির ভাই এসেছে, তোমার সঙ্গে কি যেন কথা বলবে বলল। নীলাঞ্জনা জানালার পাশে দাঁড়িয়ে আরহামের স্মৃতিচারণ করছিল। কতই মধুর ছিল দিনগুলো, যে নীলাঞ্জনা আরহামকে ছাড়া থাকতে পারবে না বলে বিয়ের পর আরহাম না থাকাকালীন কান্না করে অসুস্থ হয়ে গিয়েছিল। সে নীলাঞ্জনা আজ 4 মাস আরহামকে ছাড়া রয়েছে। ভাবতেই নীলাঞ্জনার বুকের ভেতর কেউ খামচে ধরল। সে তো বেঁচে আছে তার সন্তানদের জন্য। এই স্বার্থপর পৃথিবীতে মা ছাড়া আর কেউ যে নেই তাদের। রুকাইয়ার কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে নীলাঞ্জনা। আসসালামু আলাইকুম মাহির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? মাহির নীলাঞ্জনার মলিন মুখের দিকে তাকায়। মেয়েটা আগে কত সুন্দর ছিল, স্বাস্থ্য অনেক ভালো ছিল। এখন কতটা শুকিয়ে গেছে। চোখের নিচে কালি দেখে বোঝা যায় কত রাজ্যে নির্ঘুম কাটায়। কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল মাহির। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবেই আছি বলে একটা শুকনো হাসি দিল। এই হাসিতে কোনো প্রাণ ছিল না। অফিস কেমন যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে হলে কিন্তু বলবেন আমায়। নীলাঞ্জনা আরহামের অফিসে জয়েন করেছে। আরহামের অফিসে জয়েন করেছে 1 মাস হতে চলল। আরহামের অফিসে অনেক নাম ডাক ছিল, তাই তাদের অফিসের বস নীলাঞ্জনাকে একটা ছোট পদে চাকরি দেন। ভালোই যাচ্ছে। রুকাইয়া বলল কি যেন বলবেন আপনি? আসলে আপনাকে কিছু দেওয়ার ছিল। আসলে আরহাম ভাই হাসপাতালে থাকতে হয়তো আপনাকে কোনো চিঠি লিখেছিলেন। ওনার মৃত্যুর পর নার্স আমাকে হাসপাতালে গেলে দেয়। আসলে পরিস্থিতি এমন ছিল যে আমি চিঠিটা আপনাকে দিতে পারিনি। মাহির পকেট থেকে চিঠিটা বের করে নীলাঞ্জনার হাতে দিল। নীলাঞ্জনা কাঁপা কাঁপা হাতে চিঠিটা নেয়। আজ তাহলে আসি। মাহির নীলাঞ্জনার পরিস্থিতি বুঝতে পেরে আর কিছু না বলে চলে যায়। নীলাঞ্জনা বাচ্চাদের রুকাইয়ার কাছে দিয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে চিঠিটা পড়তে শুরু করে। প্রিয় বৌজান, আমার প্রিয় অঞ্জনা, আমার নীল, কেমন আছো? তুমি যখন চিঠিটা পাবে হয়তো তখন আমি পৃথিবীর মায়া ত্যাগ করেছি। আমার অনেক শখের নারী ছিলে তুমি। আমার অনেক স্বপ্ন ছিল তোমার সঙ্গে বড় হওয়ার। ছেলে মেয়ে যখন বড় হয়ে বিয়ে হবে, তুমি আর আমি তখন পৃথিবীর প্রতিটা প্রান্ত ঘুরে আসব।
কিন্তু আমার স্বপ্ন যে পূর্ণ হবার আগে আমি চলে যাচ্ছে। আমি বুঝতে পারি আমার সময় চলে এসছে। গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি তোমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে আমি জানি আমার কাছে আর বেশি সময় বাকি নেই। আমার ছেলে মেয়েকে দেখে রেখে নিল। তোমার কাছে আমার অনুরোধ, ওদের কখনো বাবার শূন্যতা বুঝতে দিও না। আমি তোমার কাছে আবদার করবো নীলু, আমার শেষ ইচ্ছে ভেবে তুমি আমার আবদার মেনে নিও। এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর নীলু। এই পৃথিবীতে তুমি একা লড়াই করে থাকতে পারবে না। আমার মতো কোনো বড় বৃক্ষের প্রয়োজন আছে নীলু। মায়ের অনেক ভালো নীলু, আমার বাচ্চাদের অনেক ভালোবাসে। আমি ওকে আমার বাচ্চাদের দায়িত্ব দিতে চাই। আমি মায়েরকে বলেছি, সে অনেক রাগ করেছে আমার অন্য আবদার শুনে, কিন্তু আমার বিশ্বাস মাহির কখনো আমার অনুরোধ ফেলতে পারবে না। নিশ্চয়ই সে তোমাদের দেখে রাখছে। আমার অনুরোধ তুমি রেখো নীলু। আমার শেষ ইচ্ছা তুমি পূরণ করো নীলু। আমি তোমায় অনেক ভালোবাসি। আমার অঞ্চলে আমার বুকের মাঝে সবসময় থাকবে নীলু। আমার বাচ্চাদের যত্ন নিও, ওদের বলিও ওদের আব্বা ওদের অনেক ভালোবাসে। ভালো থেকে নীলু, আমার বউজান, আমার অঞ্চনা। এতে তোমার প্রাণপ্রিয় আরহাম সাহেব। চিঠিটা পড়ে নীলাঞ্জনা বিছানার কোল ঘেঁষে বসে পড়ে। চিৎকার করে কাঁদতে থাকে নীলাঞ্জনা। এটা আপনি কি বললেন? কেন এই অনুরোধ করলেন? আমি তো আপনার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারতাম। এই অন্যায় আবদার কেন করলেন আরহাম সাহেব? আমি যেটা কিছুতেই করতে পারবো না। নীলাঞ্জনার কান্না শুনে রুকাইয়া দরজা ধাক্কা দিতে থাকে। বুবু, দরজা খোলো। বুবু, কি হলো? কি করছো তুমি? আমার অনেক ভয় করছে বুবু। দরজাটা দয়া করে খোলো বুবু। রুকাইয়া অপেক্ষা না করে রাবিয়াকে ডেকে আনে। রাবিয়া এসে দরজা ধাক্কাতে থাকে। নীলা, বোন আমার, দরজাটা দয়া করে খোল। অনেকক্ষণ ডাকাডাকির পর নীলাঞ্জনা দরজা খুলে। নীলাঞ্জনাকে অনেকটা বিধ্বস্ত দেখাচ্ছে। কি হয়েছে? এরকম দরজা আটকিয়ে বিলাপ করে কান্না করছিস কেন? প্রত্যুত্তরে নীলাঞ্জনা কিছুক্ষণ মৌন রইল। রাবিয়ার করা প্রশ্নকে সম্পূর্ণ অগ্রাহ্য করল। নীলাঞ্জনার কথায় রাবিয়া অবাক হলো। তারপরও কিছু না বলে নীলাঞ্জনাকে ওর রুমে বসিয়ে দিয়ে সারোয়ারকে ডাকতে গেল। নীলাঞ্জনা নিজের রুমের জানালার ধারে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাক। মাহির অনেকক্ষণ হয়েছে এসেছে, কিন্তু নীলাঞ্জনা কোনো কথাই বলছে না, শুধু উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নীরবতা ভেঙে নীলাঞ্জনা বলে, আরহাম সাহেব কি আপনাকে কিছু বলেছিল হসপিটালে থাকাকালীন? কথাটা বলতে গিয়েও নীলাঞ্জনার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে কোনো ভনিতা ছাড়াই উত্তর দিল। মাহির কেন যেন আগেই বিষয়টা আন্দাজ করতে পেরেছিল। আমি জানি বিষয়টা অন্যায়, আপনি কথাটা ভুলে যাবেন। আমি রাজি। চকিত দৃষ্টিতে তাকায় নীলাঞ্জনা। মাহির নীলাঞ্জনার দৃষ্টিকে অগ্রাহ্য করে বলে, আমি রাজি আরমান আর নীরার দায়িত্ব নিতে। আমি আরহাম ভাইকে অনেক সম্মান করি, ওনার বাচ্চাদের আমি অনেক ভালোবাসি। আপনি যদি রাজি থাকেন আমায় বলবেন, আপনাকে আমি সম্মানের সহিত বিয়ে করব, আরমান আর নীরার বাবা হব। নীলাঞ্জনাকে কিছু বলতে না দিয়ে চলে গেল মাহির। তার শ্বাস হাটকে আসছিল যেন আরো কিছু সময় থাকলে মরে যাবে সে, তাই পালিয়ে গেল। নীলাঞ্জনা ডুকরে কেঁদে দিল। তার কিছু ভালো লাগছে না, সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছা করছে। এত কষ্ট সে সহ্য করতে পারছে না। 5 বছর পর। নীরা, এখন কিন্তু বেশি বেশি হচ্ছে। খাবে না কেন তুমি? আমি কিছুই খাবো না, আব্বাকে আসতে বলো, আমাকে খাইয়ে না দিলে খাবো না। কলিং বেলের শব্দে দৌড়ে যায় নীরা। আব্বা! চিৎকার করে জড়িয়ে ধরে নীরা। দরজার অপর পাশের লোকটাও জড়িয়ে ধরে নীরাকে। কি হয়েছে আম্মাজান, আপনি কান্না করছেন কেন? নীরার কপালে একটা চুমু দিয়ে বলে মাহির, আমি ভাত খাবো না তোমায় ছাড়া। তুমি আসতে দেরি কেন করলে? তাই বলে কাঁদবে? আব্বা আসছি, তুমি বসো। কিছুক্ষণ পর এসে মাহির আরমান আর নীরাকে খাইয়ে দেয়। এটা আমার ফোন। ভাইয়া, আমার বোনকে তুই কেন কোলে নিলি? বললেই হলো ওটা তোর বোন, এটা আমার। দূর হ তুই হিংসুটে বুড়ি কোথাকার। আরে আরে, কি হচ্ছেটা কি? তোরা দুটো আবার ঝগড়া করছিস? দুজনকে থামিয়ে বলে নীলাঞ্জনা। এমন সময় মাহির প্রবেশ করে রুমে। ও আমার বোনকে কেন কোলে নিল? জিজ্ঞাসা করো ওকে। মাহির এগিয়ে এসে দুজনের মাঝখানে বসে। নীরা আর আরমানের কোলে থাকা দুটো বাচ্চার দিকে তাকায়।
যারা এই মুহূর্তে কিছু না বুঝে বড় বড় চোখ দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দুজনেই তো তোমাদের বোন আম্মাজান, দেখো একই রকম দেখতে, দুজনকে তো ভালোবাসতে হবে, তাই নয় কি? দেখো ওরা তাকিয়ে আছে তোমাদের দিকে। নীরা আর আরমান তাকায় বাচ্চা দুটোর দিকে। সত্যিই তো একই রকম দেখতে, তাহলে তারা ঝগড়া কেন করছে? বুঝতে পেরে দুজনে খিলখিল করে হেসে দেয়। মাহির মুগ্ধ নয়নে দেখতে থাকে তার বাচ্চাদের। 5 বছর আগে মাহির আর নীলাঞ্জনার কথোপকথনের পর 1 মাস কেটে যায়। 1 মাস পর মাহির নীলাঞ্জনাকে বিয়ে করার প্রস্তাব দেয়। নীলাঞ্জনা রাজি ছিল না, কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আর আরহামের কথা রাখতে বিয়ে করে মাহিরকে। মাহির বিয়ের পর বাবা হওয়ার সব দায়িত্ব পালন করে। অনেকে অনেক কিছু বলে, কিন্তু সে তা কানে নেয়নি। নীলাঞ্জনার মানতে প্রথমে কষ্ট হলেও মাহিরকে একসময় মেনে নেয়। 5 বছর হতে চলল তাদের সংসারে। নীলাঞ্জনার কোল আলো করে দুটো জমজ মেয়ে হয়। 2 মাস চলছে তাদের। মাহির ওদের নাম রেখেছে মারিয়া আহমেদ আর নাদিয়া আহমেদ। আরমানা নীরার চোখের মনি তারা। মাহির তাদের ঘুম পাড়িয়ে বারান্দায় যায়। নীলাঞ্জনা দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে সে। কি দেখছো নীলু? নীলাঞ্জনা কিছু না বলে মাহিরের বুকে মাথা রাখে। কিছু না, ঘুমিয়ে গেছে ওরা। আরহাম ভাইয়ের কথা ভাবছো? মাহির বুঝতে পারে তার বুকের পাশটা ভিজে গেছে নীলাঞ্জনা চোখের পানিতে। আপনি অনেক ভালো আরমানের বাবা, আপনি আমাদের ছেড়ে কখনো যাবেন না, দয়া করে। একবার সহ্য করেছি, আর পারবো না। কোথায় যাব তোমাদের ছেড়ে? তোমরা 5 জন আমার পৃথিবী। আরহাম ভাইয়ের আমানত তোমরা 3 জন। মৃত্যুর পর ওনার মুখোমুখি হতে হবে না আমার। আমি ওনার আমানতের কখনো কষ্ট দেব না। তোমাদের সুখে দুঃখে চোখ বন্ধ করব। বলে শক্ত করে জড়িয়ে ধরে নীলাঞ্জনাকে। আকাশের দিকে তাকায় মাহির। কিছু একটা ভেবে মুচকি হাসি দেয়। মনে মনে আরহামের সাথে কথা বলে মাহির। আপনি চিন্তা করবেন না ভাই, আপনার বউজান আপনার সন্তানকে আমি দেখে রাখবো। আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের দেখা হবে আরহাম ভাই। এখন আমরা অনেক আড্ডা দেব একসাথে। মাহিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এক জীবনে সবাই সবকিছু পায় না। নীলাঞ্জনা আর আরহাম তাদের মধ্যেই একজন। নীলাঞ্জনার ভালোবাসা ফুরিয়ে যায়নি। মাহিরের মাঝে সে তার আরহাম সাহেবকে খুঁজে নিয়েছে। ভালোবাসা অটুট থাকুক সবার।